আজকে লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমরা জয়কলির পক্ষ থেকে আজকে একটি বিশেষ কারণেই সবাই একত্রিত হয়েছি। তোমরা নিশ্চয়ই জানো যে আজকে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বা কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যেখানে তোমরা সমাধানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো। তোমরা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছো যে সলিউশন দেন তাড়াতাড়ি, কাটমার্ক কেমন হবে ইত্যাদি বিষয় নিয়ে যত প্রশ্ন আছে তোমরা কমেন্টে আমাদেরকে জানাও। আমরা সকল প্রশ্নের উত্তর তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং আমার সাথেই কিন্তু যুক্ত আছেন জয়কলি একাডেমির বিখ্যাত টিচারগণ, সুপারস্টারগণ। তারা তোমাদেরকে একটু পরেই সমাধান করে জানিয়ে দিবে। আমি একটু জিজ্ঞেস করে নিব যে ভাইয়াদের থেকে, যে ভাইয়ের অংশ থেকে ভাইয়া জানাবে যে প্রশ্ন কেমন হয়েছে। প্রথমে আসছি মিশুকদের কাছে। দাদা, আপনার কাছে থেকে আপনার অংশে কেমন মনে হলো প্রশ্ন? খুব বেশি কঠিন হয়েছে নাকি, কি হয়েছে? অন্যান্য বছরের সাথে যদি কম্পেয়ার করি, এবছরের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কেমিস্ট্রি কোশ্চেনটা একটু কঠিন আসছে, কারণ যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, আর কিছু ক্যালকুলেশন ছিল যেগুলো আসলে ক্যালকুলেটর ছাড়া করা তোমাদের জন্য একটু ডিফিকাল্ট। এছাড়াও শর্ট সিলেবাসের বাইরের কোশ্চেন তো আসছেই, অন টপ অফ দ্যাট বেশ কিছু কোশ্চেন আসছে যেগুলো আসলে কনসেপচুয়াল না, জাস্ট একদম মুখস্থ না থাকলে দেওয়া যায় না। সো আই গেস ওভারঅল একটু কঠিন হয়েছে তোমাদের জন্য, বাট কঠিন যেহেতু হয়েছে সবার জন্যই তো কঠিন হয়েছে, অতএব এই জিনিসটা দিয়ে টেনশন না করে আমার মনে হয় আশা রাখাটাই ভালো। আমি আসি শিয়াব ভাইকে। থ্যাংক ইউ ভাই। শিয়াব ভাই, আপনি একটু যদি বলেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আসলে পরীক্ষা তো শেষ হয়ে গেছে, যা হবার তা তো হয়েছেই। এটা নিয়ে আসলে এত মন খারাপ বা কষ্ট পাওয়ার কিছু নাই। তবে দিন শেষে একটা কথাই, সেটা হলো পরিশ্রমীরা জিতে যায়। ঠিক আছে? সো তোমরা যারা পরিশ্রম করেছিলা এবং যারা আমরা দেখেছি ম্যাথের 20টা কোশ্চেনের ভিতরে 4টা আউট অফ সিলেবাস থেকে প্রশ্ন এসেছে, অর্থাৎ এটা প্রতিটা সাবজেক্টে বা প্রতিটা বিষয় থেকেই প্রশ্ন এসেছে আউট অফ সিলেবাস। সো এটা নিয়ে আসলে মন খারাপ করার কিছু নাই। তোমার কাছে যদি যেটা কঠিন, বাকি অন্যান্য হাজার হাজার শিক্ষার্থীর কাছেও সেটা কঠিন, এবং তোমার কাছে যেটা স্ট্যান্ডার্ড বাকি হাজারটা শিক্ষার্থীর কাছেও স্ট্যান্ডার্ড। সো তুমি আসলে যতটুকু যা পারবা, যতটুকু যা করে আসছো পরীক্ষার হলে, সেটাই তোমার ফলাফল আসবে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আমরা সবসময় চেষ্টা করব মুভ অন করার, এবং আজকে আমরা সলভটা দেখব যে আমাদের এই সলভে আসলে কার কটা হয়েছে সেটা একটু জানিয়ে দিও ভাইয়াদেরকে। এবং এটা আসলে তেমন কিছু না, তবে হ্যাঁ, কাটমার্ক 2022-23 শিক্ষাবর্ষে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন তোমরা জানো, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে ছিলেন, তখন প্রশ্ন করেছিল সাস্ট ম্যাথ কোশ্চেন করেছিল। তো সেই প্রশ্নের আঙ্গিকে এই বছর বাকৃবি স্ট্যান্ডার্ড কোশ্চেন করেছে, এবং তারা জানে কোত্থেকে কীভাবে প্রশ্ন আসে এবং স্টুডেন্টরা কোথায় আসলে দুর্বলতা ফেস করে, সেই জায়গাগুলো তারা পিক করার চেষ্টা করেছে। যেমন আজকে ম্যাথের ইনভার্স ট্রিগোনোমেট্রি যে প্রশ্নটি এসেছে, একদম হুবহু বলে দিই 2023 এবং 24 ঢাকা বোর্ডের প্রশ্ন। সো যারা বোর্ডের প্রশ্ন যারা অ্যানালাইসিস করো না, তাদেরকে আজকে একটা ধোকা দিয়ে দিচ্ছে আর কি, ছোটোখাটো। ঠিক আছে? সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। কাটমার্ক আসলেই আমাদের কাছে মনে হয়েছে সেটা আমরা ইনশাল্লাহ লাইভে বলে দিব। আমি এখন পাপ্পু ভাইয়ের কাছে চলে যাই। পাপ্পু ভাই। আসসালামু আলাইকুম। তো অলরেডি আমাদের পরীক্ষা আমরা শেষ করে ফেলেছি, তো সবার জন্য শুভকামনা রইল। পরীক্ষা কার কীরকম হয়েছে এটা নিয়ে কোনো পেনিক হওয়ার কোনো দরকার নেই। তো যদি বায়োলজি কোশ্চেন প্যাটার্নটা কীরকম হয়েছে এটা যদি বলতে চাই, তো আমি বলবো যে আমাদের 30টা কোশ্চেনের মধ্যে 8টা কোশ্চেন আমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে। তো আসলে এই কোশ্চেনগুলা আসলে এটা একটু হার্ড হয়েছে আমি বলবো, বায়োলজি কোশ্চেনটা, যেহেতু এবার এগ্রি আমাদের ময়মনসিংহ কোশ্চেনটা করছে। এবং 17 এবং 18 নম্বর যে কোশ্চেনটা, যদিও এটা আসলে বায়োলজি কোশ্চেন প্যাটার্ন ইতিহাসে বিরল ঘটনা, ম্যাথ ঢুকাই দিছে, ডাইরেক্ট লাইন না দিয়ে ম্যাথ ঢুকাই দিছে, 17-18 কোশ্চেনটা দিছে। এবং বেশ কয়টা টার্ম থেকে আমাদের কোশ্চেন আসছে, যাদের বেসিক খুব ভালো বায়োলজি, তারাই আসলে অ্যান্সারটা করতে পারছে। আর অনেকে প্রশ্ন করতে পারে, ভাই 30টার মধ্যে কত হতে পারে বা কতটা প্রপার হতে পারে? আমি মনে করি যে যারা আসলে খুব ভালো করে পড়াশোনা করছো, 30টার মধ্যে অ্যাটলিস্ট 24টা হওয়া উচিত। এবং অনেকে প্রশ্ন করতে, ভাই এবার কাটমার্কস কত হবে? আমি মনে করি এবার কাটমার্কস 48 to 50 হওয়ার কথা, 48 থেকে 50 হওয়ার কথা। এটা আসলে একটু ভেরি করতে পারে। তো যাই হোক, আমরা প্রশ্ন সলভে চলে যাব কিছুক্ষণের মধ্যে, কার কয়টা কী হয়েছে না হয়েছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়াদেরকে। ভাইরা এখন একটু পরেই দ্রুত তোমাদের সমাধান দিবেন। তোমরা ব্যাখ্যা সহ চাও নাকি দ্রুত অ্যান্সার চাও, সেটাও আমাদেরকে কমেন্টে জানাও। আমি এখন দ্রুততম সময়ের মধ্যে পাপ্পু ভাইকে দ্রুত বায়োলজি সমাধান করার জন্য অনুরোধ করছি, এবং তারপরে ইনশাল্লাহ বাকি ভাইয়ারা চলে আসবেন। আচ্ছা, ওকে। তো সবাই একটু বলবো যে বরাবর মধ্যে ক্লাসটা একটু আমার শেয়ার করে দেয়, ক্লাসটা শুরু করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, দেখো
প্রথম কোশ্চেনটা আমাদের এখানে কি দিছে, প্রথম কোশ্চেনটা আমাদের এখানে কি দেওয়া আছে, সাধারণত উদ্ভিদের কোষ প্রাচীরে সবচেয়ে বেশি থাকে কোনটা। আমি যদি একটু যদি বলি, আমাদের এই কোশ্চেনটা আমাদের বোটানির, দ্যাট মিনস উদ্ভিদ বিজ্ঞানের ফার্স্ট পার্টের কোষ এবং এর গঠনের কোষ প্রাচীর টপিক থেকে আসে। আমি কিন্তু আমার ক্লাসে কিন্তু বারবার বলছিলাম কোষ প্রাচীরের মধ্যে সবচেয়ে বেশি থাকে হলো সেলুলোজ 40%, হেমিসেলুলোজ, দ্যাট মিনস সেলুলোজের অর্ধেক হলো হেমিসেলুলোজ। তো যাই হোক, তো কোশ্চেনটা কি দেওয়া আছে, সাধারণত উদ্ভিদ কোষ প্রাচীরে সবচেয়ে বেশি থাকে কোনটা। অবশ্যই অ্যান্সার কি হবে, অবশ্যই অ্যান্সার হচ্ছে আমাদের সেলুলোজ। ঠিক আছে, একের অ্যান্সার সবাই কি দিয়েছে সবাই একটু আমরা কমেন্ট করে জানাই দিব। ওকে, পরের কোশ্চেনটা ভাইয়া দেখা, আচ্ছা ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো কি দেওয়া আছে, ট্রান্সলেশন শুরু করার কোডন কোনটা। মনে হয় আমি এই ক্লাসটা যারা আমাদের পেইড ব্যাচে ছিলা অথবা ছিলা, আমি কিন্তু বারবার বলছিলাম এই টপিক ভাই কোডন টপিক থেকে কোশ্চেন আসবে। ভাই কোডন দুই প্রকার, স্টার্ট কোডন, স্টপ কোডন। কোডন হলো 64টা, ঠিক আছে। তো আমার এই কোশ্চেনটা কিন্তু আমাদের কোষ এবং এর গঠন থেকে আসছে। কোশ্চেনে কি দেওয়া আছে, ট্রান্সলেশন শুরু করার স্টার্ট কোডন কোনটা। আচ্ছা, UAA, UGA, UAGA তিনটাই কিন্তু কি কোডন আমাদের হলো স্টপ কোডন। তাহলে স্টার্ট কোডন কোনটা, স্টার্ট কোডন হচ্ছে 2 এর A, কোনো কনফিউশন নাই। ক্লিয়ার? 1 এবং 2 এর মধ্যে কার কয়টা হয়েছে আমরা সবাই একটু কমেন্ট করে জানাই দিব। ঠিক আছে, কার কয়টা হয়েছে সবাই একটু আমরা কমেন্ট করে জানাই দিব। ওকে, আচ্ছা পরের কোশ্চেনটা 3 নম্বর কোশ্চেনটা দেখি আমাদের কি দেওয়া আছে, সবাই একটু আমরা কথা করি। 3 নম্বর কোশ্চেনটা কি দেওয়া আছে, মিওসিস 1 এর কোন পর্যায়ে সিনেপসিস ঘটে। এই কোশ্চেনটা আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে, এই কোশ্চেনটা আমাদের নেওয়া হয়েছে হলো কোষ বিভাজন চ্যাপ্টারটা থেকে নেওয়া হয়েছে। তো আমি কিন্তু বারবার বলছিলাম আমাদের কোষ বিভাজন 3 প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। মিওসিসের ধাপগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা কোশ্চেনে কি দেওয়া আছে, মিওসিসের কোন পর্যায়ে সিনেপসিস ঘটে। আমরা কিন্তু সবাই জানি যে মিওসিসের কোন পর্যায়ে সিনেপসিস ঘটতেছে, অবশ্যই আমাদের জাইগোটিং পর্যায়ে কি ঘটতেছে, সিনেপসিস ঘটতেছে। তাই 3 এর অ্যান্সার কত, বি। ওকে, এরপরে আমি 4 নম্বর কোশ্চেনটা কি দেওয়া আছে, ফাইটোপথোরা ইনফেস্টেন্স ছত্রাক কোন রোগের জন্য দেয়। ভাইরা এই কোশ্চেনটা কিন্তু আমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে, শৈবাল এবং ছত্রাক থেকে আসছে। আচ্ছা, তো ফাইটোপথোরা ইনফেস্টেন্স ছত্রাক কোন রোগের জন্য দেয়, অবশ্যই এটা হচ্ছে যে গোল আলুর লেড ব্লাইট রোগের জন্য দেয়। এই কোশ্চেনটা কিন্তু আমাদের বায়োলজি বিচিত্রা এবং আমাদের কৃষির জন্য যে কৃষি বিচিত্রা বইটা থেকে হুবহু কোশ্চেনটা কিন্তু আমাদের এখানে কমন পড়ছে। ঠিক আছে, ওকে 4টা কোশ্চেন আমাদের কার কয়টা হয়েছে আমরা তো সবাই কমেন্ট করে জানাই দেই। ওকে, পরের কোশ্চেনটা কি দেওয়া আছে, 5 নম্বর কোশ্চেনটা দেওয়া আছে, পালকের ন্যায় গর্ভমুণ্ড থাকে কোন উদ্ভিদে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সবাই একটু কথা বলি। পালকের ন্যায়, আচ্ছা পরের কোশ্চেন, পালকের ন্যায় গর্ভমুণ্ড থাকতেছে কোথায়। আমরা কিন্তু সবাই জানি পালকের ন্যায় গর্ভমুণ্ড থাকতেছে, যেটাতে থাকতেছে গমে থাকতেছে। ঠিক আছে, এবং গমের বৈজ্ঞানিক নামটা কি দেখো, এলিয়াম স্যাটিভাম, হিবিস্কাস ক্যানাবিনাস। হিবিস্কাস একটাও কিন্তু গমের বৈজ্ঞানিক নাম না, তার গমের বৈজ্ঞানিক নামটা কি বলতো, ট্রাইটিকাম অ্যাস্টিভাম হচ্ছে গমের বৈজ্ঞানিক। তা পালকের ন্যায় গর্ভমুণ্ড থাকতেছে কোন উদ্ভিদে, অবশ্যই 5 এর অ্যান্সার কি হবে বলতো, বি হবে। ওকে, পরের কোশ্চেনটা কি দেওয়া আছে, পত্ররন্ধ্রের অংশ 9, এই কোশ্চেনটা কোন চ্যাপ্টার থেকে আসছে, এই কোশ্চেনটা উদ্ভিদের সারিতত্ত্ব থেকে আসছে। আমি কিন্তু আমার ক্লাসগুলোতে বারবার বলছিলাম উদ্ভিদের সারিতত্ত্ব থেকে কোশ্চেন আসবে। দেখো পত্ররন্ধ্রের অংশ 9, আচ্ছা সহকারী কোষ, রন্ধ্রকোষ, রক্ষী কোষ তিনটাই কিন্তু পত্ররন্ধ্রের অংশ, কিন্তু সঙ্গী কোষ কিন্তু আমাদের পত্ররন্ধ্রের অংশ নয়। সঙ্গী কোষটা কার অংশ, অবশ্যই সঙ্গী কোষটা আমাদের জাইলেম, যে ফ্লোয়েম যে পড়ছো ফ্লোয়েমের অংশ হলো সঙ্গী কোষ। তার 6 এর অ্যান্সার কি বলতো, 6 এর অ্যান্সার হচ্ছে আমাদের ডি। ওকে, পরের কোশ্চেন আমি চলে আসবো 7 নম্বর কোশ্চেনটা, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কোনটি C4 উদ্ভিদ। আচ্ছা কোশ্চেনে কি দেওয়া আছে, কোনটি হচ্ছে আমাদের C4 উদ্ভিদ, কোনটি C4 উদ্ভিদ। আচ্ছা কোশ্চেনে কি দেওয়া আছে, কোনটি C4 উদ্ভিদ। আমরা কিন্তু জানি C3 উদ্ভিদ আছে এবং C4 উদ্ভিদ আছে। কোশ্চেন হলো যে কোনটি C4 উদ্ভিদ। ধান, আম, পাট এই তিনটাই কিন্তু আমাদের কি উদ্ভিদ, C3 উদ্ভিদ, কিন্তু সরগম এটা কিন্তু আমাদের C4 উদ্ভিদ। তাহলে 7 এর অ্যান্সার কত, 7 এর অ্যান্সার হচ্ছে আমাদের এ। ওকে, এরপরে কার কয়টা হয়েছে আমরা তো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিই এখন। ওকে, পরের কোশ্চেনে কি দেওয়া আছে, টিস্যু কালচার মিডিয়াকে
কত তাপমাত্রায় জীবাণুমুক্ত করা হয়? এটা কিন্তু আমাদের জীব প্রযুক্তি চ্যাপ্টারটা থেকে কোশ্চেন আসে। আমরা কিন্তু একটা জানি যে অটোক্লেভ মেশিন আছে, যেখানে আমরা কি করি, যেখানে সাধারণত স্টেরিলাইজ করি, জীবাণুমুক্ত করি। সে জীবাণুমুক্ত করার জন্য তাপমাত্রা মাস্ট বি কত লাগবে? অবশ্যই 121 ডিগ্রি সেন্টিগ্রেড লাগবে। এই কোশ্চেনটা কিন্তু হুবহু কৃষি বিচিত্রা বইয়ের 97 পেজ থেকে হুবহু কোশ্চেনটা কিন্তু তোমাদের দেওয়া আছে, ঠিক আছে? ওকে, আচ্ছা 7 এবং 8 এর মধ্যে কার কয়টা হয়েছে আমরা সবাই একটু কমেন্ট করার চেষ্টা করি। পরে 9 নম্বর কোশ্চেনটা দেখি কি কোশ্চেনটা দেওয়া আছে। 9 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে? প্রাণী কোষের কোন অঙ্গাণুতে ডিএনএ থাকে না? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আচ্ছা, ডিএনএ থাকতেছে না কোথায়? নিউক্লিয়াই, এটা তো মাস্ট বি ডিএনএ থাকবে। ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়াতে, এটাতেও কিন্তু আমাদের বৃত্তাকার ডিএনএ থাকবে, কিন্তু লাইসোজোমে কখনোই কিন্তু ডিএনএ থাকতেছে না। তার কোশ্চেনে কি দেওয়া আছে? প্রাণী কোষের কোন অঙ্গাণুতে ডিএনএ থাকে না? অবশ্যই 9 এর অ্যান্সার কি হবে বলতো? লাইসোজোম, ঠিক আছে? 9টা কোশ্চেন কার কয়টা হচ্ছে সবাই একটু আমরা অ্যান্সার করি। ওকে, 10 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে? এটা একদমই বেসিক কথা, যেটা বলা আছে যে ফুল এবং ফলকে কালারফুল করে কে? অবশ্যই সাইটোপ্লাজম করে না, গলজি বস্তু কখনোই করে না, কোষপ্রাচীর কখনোই করে না। অবশ্যই অ্যান্সার কি হবে? প্লাস্টিড। সে বেসিক্যালি আমাদের কি করতেছে বলতো? ফুল এবং ফলকে সে কি করবে? রঙিন করবে। আচ্ছা, ভালো কথা। এরপরে আমরা 11 নম্বর কোশ্চেনে চলে আসি। 11 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে? কোনটি বিজারক শর্করা উদাহরণ নয়? আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু আমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকে, কোষ রসায়ন থেকে আসছে। আমি কিন্তু আমাদের যে পেইড ব্যাচটা ছিল সে এবং ক্লাস জয়কুলো যে ক্লাসগুলো আছে সেখানে কিন্তু বারবার বলছিলাম কোষ রসায়ন চ্যাপ্টার থেকে কোশ্চেন কিন্তু আসবে। কোনটি বিজারক শর্করা উদাহরণ নয়? একটা জিনিস আমরা কিন্তু সবাই জানি, যত মনোস্যাকারাইড এবং যত ডাইস্যাকারাইড আছে সবগুলোই কিন্তু বিজারক শর্করা, শুধুমাত্র কি বাদে বলতো? সুক্রোজ বাদে। তাহলে 11 এর অ্যান্সার কি হবে বলতো ভাই? 11 এর অ্যান্সার হবে সুক্রোজ। ওকে, এরপরে আমি পরের কোশ্চেনটা যদি আমি আলোচনা করি, কোন ব্যাকটেরিয়া পাটের আঁশ সরাতে সাহায্য করে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং এই কোশ্চেনটা কিন্তু আমাদের ঢাকা বোর্ডে আমি কিন্তু ক্লাসগুলোতে বারবার বলছিলাম, যারা বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে যাবে অনুসারে সেখান থেকে কোশ্চেনগুলো আসবে। কোন ব্যাকটেরিয়া পাটের আঁশ সরাতে সাহায্য করে? দেখো, আমরা অবশ্যই অ্যান্সার কি হবে? ক্লস্ট্রিডিয়াম। সে কি করতেছে? পাটের আঁশ সরাতে সাহায্য করতেছে। তার 12 এর অ্যান্সার কত ভাই? 12 এর অ্যান্সার হচ্ছে বি। ওকে, পরের কোশ্চেন আমি চলে আসবো। 13 নম্বর কোশ্চেনটা কি দেওয়া আছে? পরিবেশ দূষণের সূচক হিসাবে কাজ করে কোন উদ্ভিদটি? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং এই কোশ্চেনটা হুবহু আমাদের বায়োলজি বিচিত্রার 140 নম্বর পেজ থেকে কিন্তু আসছে। পরিবেশ দূষণের সূচক হিসাবে কাজ করে কে? অবশ্যই পরিবেশ দূষণের সূচক হিসাবে কাজ করতেছে হলো রিক্সিয়া। 13 এর অ্যান্সার হচ্ছে আমাদের এ। ওকে, এরপরে 14 নম্বর কোশ্চেনটা কি দেওয়া আছে? দেখো, আরএনএ থেকে ডিএনএ তৈরি কৌশলকে কি বলা হয়? আমরা কিন্তু সবাই জানি ডিএনএ থেকে আরএনএ হলো ট্রান্সলেশন, যদি উল্টা হয়ে যায় রিভার্স হচ্ছে, তার মানে আরএনএ থেকে ডিএনএ কি হবে বলতো? অবশ্যই রিভার্স ট্রান্সক্রিপশন হবে। তা 14 এর অ্যান্সার কত বলতো? 14 এর অ্যান্সার হচ্ছে ডি। 14 এর অ্যান্সার কত বলতো? ডি। সবাই একটু আমরা অ্যান্সার করি, কার কয়টা হয়েছে সবাই একটু অ্যান্সার করি ভাই। আচ্ছা, এরপরে খুবই পরের কোশ্চেনটা যদি চলে আসে, পরের কোশ্চেনে কি দেওয়া আছে? দেখো, নগ্নবীজী উদ্ভিদে নিম্নের কোনটি অনুপস্থিত? মানে নগ্নবীজী উদ্ভিদে কোনটি হলো থাকে না? নগ্নবীজী উদ্ভিদে কোনটি আসলে আমাদের থাকতেছে না? আমরা কিন্তু সবাই জানি নগ্নবীজী উদ্ভিদে মূল থাকে, বীজ থাকে, পাতা থাকে, কিন্তু নগ্নবীজী উদ্ভিদে কখনো কিন্তু ফল থাকে না। 15 অ্যান্সার হচ্ছে ডি। এই 15টা কোশ্চেন আমাদের ছিল বোটানির কোশ্চেন, দ্যাট মিনস উদ্ভিদ বিজ্ঞানের কোশ্চেন। এরপরে কিন্তু আমাদের চলে আসবে জুওলজির কোশ্চেন, দ্যাট মিনস প্রাণী বিজ্ঞানের কোশ্চেন, ঠিক আছে? এই 15টা কোশ্চেনের মধ্যে কার কয়টা হয়েছে সবাই একটু আমরা ঝটপট কমেন্ট করে জানাই দিই। ওকে, পরের কোশ্চেনটা খুবই বেসিক কোশ্চেন। মানব দেহে কত জোড়া সেক্স ক্রোমোজোম থাকে? আচ্ছা, আমরা কিন্তু সবাই জানি মানুষদের 23 জোড়া ক্রোমোজোম থাকে। 23 জোড়ার মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম এবং 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। আচ্ছা, তাহলে মানবদেহে কত জোড়া সেক্স ক্রোমোজোম থাকে? অবশ্যই অ্যান্সার হবে 16 এ। ওকে, আমি পরের 17 নম্বর কোশ্চেনটা চলে আসবো একটু। 17 নম্বর কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা দেখো কি দেওয়া আছে।
এই কোশ্চেনটা কোথা থেকে আসছে সেটা বুঝতে হবে। এই কোশ্চেনটা পরিপাক এবং শোষণ থেকে আসছে। ক্লাসগুলোতে বারবার বলছিলাম বিএমআই টপিকস থেকে মাস্ট বি কোশ্চেন আসবে এবং আসবেই, ঠিক আছে। যাই হোক, কোশ্চেনে কি দেওয়া আছে, তাসনিফ, এবং যে কথাটা বলছিলাম আমাদের এই 17 নম্বর এবং 18 নম্বর দুইটা ম্যাথ এবার বায়োলজিতে অ্যাড করা হয়েছে, যেটা আসলে বায়োলজি কোশ্চেন ইতিহাসে একটু বিরল কৃষি ইতিহাসে। তো যাই হোক, কোশ্চেনে কি দেওয়া আছে, তাসনিম এবং তাফিক উভয় 5 ফুট 9 ইঞ্চি এবং ওজন যথাক্রমে 59 এবং 73। দ্যাট মিনস বিএমআই মান কত? আমরা কিন্তু সবাই জানি বিএমআই সূত্র কেজি পার মিটার স্কয়ার, ঠিক আছে। তো এখানে 5 ফুট যদি 9 ইঞ্চিকে যদি আমরা যে কনভার্ট করি, আমরা কিন্তু কি পাবো, 1.75 পাবো, ঠিক আছে। বের করে যে সূচকটা পাওয়া যাব সেটা কিন্তু অবশ্যই রেঞ্জটা কিন্তু কি হবে, স্বাভাবিক হবে। তার 17 এর आंसर কি হবে বলতো, এ। এই 17 এর आंसर এ, 17 এর आंसर এ কি, কার কে কি দিছো এটা তো সবাই বলো। 17 এর आंसर এ দিছো কিনা সবাই একটু কথা বলবা, ঠিক আছে, ওকে। এরপরে আমি 18 নম্বর কোশ্চেনটা আমি একটু নিয়ে কথা বলবো। খুবই কনসেপচুয়াল কোশ্চেন ও বেসিক কোশ্চেন, হুবহু লাইনে বইটা কোথা দেওয়া নেই। কি বলা আছে ভাই, 750 ml রক্ত পরিশোধন করতে মানুষের উভয় কিডনির কত সময় লাগে? আচ্ছা, ভালো কথা, কথাগুলো একটু মন দিয়ে শুনো তোমরা। আমাদের বইয়ের ভিতরে একটা কথা বলা আছে, প্রতি মিনিটে 125 সেন্টিমিটার কিউব, কি বলছে, প্রতি মিনিটে, তার মানে হলো 60 সেকেন্ডে কি বললাম, 125 সেন্টিমিটার কিউব। আর মিলিমিটার কিন্তু ভাই একই কথা, ঠিক আছে। তাহলে 125 সেন্টিমিটার করতে 60 সেকেন্ড লাগতেছে, ঠিক আছে। তাহলে একের ক্ষেত্রে লাগতেছে কত, 60 ভাই 125, কত মিলিলিটার বলছে বলতো, 750। তাহলে 60 ইন্টু 750 ভাগ 125, 750 6, তার মানে কত হচ্ছে, 336 সেকেন্ড। কোনো কনফিউশন নাই ভাই, কোনো কনফিউশন নাই, দিস ইজ ক্রিস্টাল ক্লিয়ার। 18 এর आंसर কি হবে বলো তো, ডি। 18 এর आंसर ডি। কে কি দিছো ভাই সেটা একটু সবাই কথা বলো। 18 এর आंसर কি হবে ভাই, সবাই একটু কথা বলবা। 18 এর आंसर কি হবে একটু সবাই কথা। মজার ব্যাপার হলো যে এই বেসিক কথাগুলো কিন্তু আসলে এবারে খুব সুন্দর স্ট্যান্ডার্ড কোশ্চেন হচ্ছে বলে বায়োলজিতে এরকম কোশ্চেন আসছে, ওকে। যাই হোক, পরের কোশ্চেনটা দেখো, যেটা বলা আছে, যে হরমোন কিডনিকে শরীরে পানি মানে ওয়াটার এবং সল্টের যে পরিমাণটাকে সে কন্ট্রোল করে, কোন হরমোন? এইটা কিন্তু আমাদের যদিও শর্ট সিলেবাসের বাইরে থেকে রেচনতন্ত্র থেকে আসছে। একটা হরমোন আছে যে হরমোনটাকে আমরা কি বলবো, অ্যালডোস্টেরন হরমোন বলবো। এই হরমোনটা কি করবে, পানি এবং লবণের পরিমাণকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, ওকে। 20 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে দেখো, বলা আছে যে স্বায়ত্তশাসিত স্নায়ুতন্ত্রের যে অংশটি আমাদের নিদ্রামগ্ন হতে সাহায্য করতেছে, মানে কেন্দ্রীয়, সোমাটিক, সিম্প্যাথিক, না কোনটা আসলে আমাদের নিদ্রামগ্ন হতে সহায়তা করে? অবশ্যই মাথা রাখতে হবে প্যারাসিম্প্যাথিক কিন্তু আমাদের নিদ্রামগ্ন হতে সহায়তা করে, যদিও এই কোশ্চেনটা কিন্তু আমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকে কিন্তু আমাদের আসছে, ঠিক আছে, শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে, ওকে। এরপরে পরের কোশ্চেনে আমি চলে আসবো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে পেশি বা গ্রন্থিতে তথ্য কে আসলে পরিবহন করে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটাও কিন্তু আমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকে কোশ্চেনটা আসে। কোশ্চেনটা কি দেওয়া আছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে পেশি বা, আমরা কিন্তু জানি যে দুই ধরনের হরমোন আছে, একটা হচ্ছে মোটর নিউরন, একটা হচ্ছে যে আমাদের সংবেদন। কোন কে পেশি বা গ্রন্থিতে তথ্য পরিবহন করে? অবশ্যই आंसर কি হবে, মোটর নিউরন হচ্ছে আমাদের পেশি বা গ্রন্থিতে তথ্য পরিবহন করতেছে, ওকে। 22 নম্বর কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অনেকে আমি জানি যে এই কোশ্চেনটা তোমরা অ্যান্সার ভুল করে আসছো, কারণ কি দেখো ভাই, এখানে বলা আছে যে যদি দুটি ভিন্নধর্মী F1 কে ক্রস করা হয় তাহলে মনোহাইব্রিড কোষে হোমোজাইগাস প্রকট এবং হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনোটাইপের অনুপাত কত হবে? আসলে এইটার ভিতরে একটা সূত্র লুকায়িত আছে, সেটা টেস্ট ক্রস। আমরা কিন্তু জানি যে অনেকগুলো ক্রস আছে, একটা টেস্ট ক্রস, একটা ব্যাক ক্রস। এটা কিন্তু হুবহু কিন্তু ভাই টেস্ট ক্রসের সংজ্ঞা, এটা বুঝতে হবে। আচ্ছা, টেস্ট ক্রস মানে কিন্তু আমাদের এই যে কি বললাম 1:3 আর 3:1 এই দুটো কিন্তু আগে আমাদের বাদ পড়ে যাচ্ছে, কিন্তু টেস্ট ক্রসের রেশিওটা কত? টেস্ট ক্রসের রেশিওটা কিন্তু 1:1। তাহলে 22 এর आंसर কত বলতো? এ। কোনো কনফিউশন নাই, এটা ক্লিয়ার। 22 এর आंसर কি বলতো, কার কি হয়েছে সবাই একটু কথা বলবা। 22 এর आंसर কি হয়েছে সবাই একটু কথা বলবা, ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখো কি দেওয়া আছে,
মৌচাকের ক্ষেত্রে কোনটি সত্য নয়? আমি কিন্তু বারবার ক্লাসগুলোতে বলছিলাম, এবার কিন্তু কোনটি সত্য নয় বা কোনটি মিথ্যা, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে আসবে। দেখো কোনটি সত্য নয়, প্রথম কথা বলা আছে শ্রমিক মৌমাছিরা মধুর সন্ধানে ঘুরে বেড়ায়, দিস ইজ ট্রু। পুরুষ মৌমাছিদের কোনো কাজ থাকে না। এখন এই জিনিসটা হয়তো বা তোমাদের কনফিউশন থাকতে পারে, ভাইয়া পুরুষ মৌমাছিদের কোনো আসলে কাজ থাকে। এখানে কিন্তু একটা কথা আছে যে পুরুষ মৌমাছি সে সঙ্গম ছাড়া, দ্যাট মিনস পুরুষ মৌমাছি সে সেক্স ছাড়া কোনো কাজই করে না, ঠিক আছে। রানী মৌমাছি ডিম পারে, এটা আমাদের সত্য। কোনটি সত্য নয়, 23-এর অ্যান্সার হচ্ছে অবশ্যই হচ্ছে ডি হবে। ক্লিয়ার, কোনো কনফিউশন নেই। ওকে, পরের কোশ্চেন, মানব দেহে যে অঙ্গে ইউরিয়া তৈরি হয় তা নাকি? মানব দেহে এমন একটা অর্গান আছে যেখানে ইউরিয়া তৈরি হয়। অনেকে বলতেছে ভাইয়া বৃক্ক হবে, না বৃক্ক হবে না। মানব দেহের যে অঙ্গ থেকে ইউরিয়াটা তৈরি হচ্ছে সেটার নাম হচ্ছে আমাদের যকৃত। তাহলে 24-এর আনসার কি হবে বলতো? 24-এর আনসার হবে আমাদের বি। 24-এর আনসার কত বলতো? বি। ঠিক আছে, এই 24 পর্যন্ত ভাই কার কয়টা হয়েছে সবাই একটু কথা বলবা, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেন দেখো কি দেওয়া আছে, অন্তঃক্ষরা গ্রন্থি 9 আসলে কোনটা? সবাই একটা কথা বলো, বলো অন্তঃক্ষরা গ্রন্থি আসলে কোনটা নয়? দেখো পিটুইটারি, থাইরয়েড, পিটুইটারি, থাইরয়েড, পিনিয়াল, এই তিনটাই কিন্তু আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি, কিন্তু যকৃত কিন্তু আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি নয়। তাহলে 25-এর আনসার কি হবে বলতো? এ। ওকে, পরের কোশ্চেন, এটা খুবই বেসিক কোশ্চেন এবং আমি আমার ক্লাসে বারবার পড়াইছিলাম। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে? আমরা কিন্তু সবাই জানি অগ্নাশয়, এটা একটা মিশ্র গ্রন্থি। অগ্নাশয় এক ধরনের গুচ্ছ ধরনের কোষ থাকে, সেই গুচ্ছ কোষগুলোকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলে। এবং এই কোশ্চেনটা কিন্তু বিগত কৃষিতেও 2021-22-এর কোশ্চেনটা আসছিল, তো 20-21-এর কোশ্চেনটা আসছিল। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে? অবশ্যই মাথায় রাখতে হবে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আমাদের অগ্নাশয়ে থাকে, ঠিক আছে। ওকে, এরপরে পরের কোশ্চেনে আমি চলে আসি। 27 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে, লিঙ্গ বিজড়িত বৈশিষ্ট্য নয় কোনটি? দ্যাট মিনস কোনটি আসলে সেক্স লিঙ্কড ডিজঅর্ডার নয়, ঠিক আছে। সেক্স লিঙ্কড কোনগুলো রোগ নয়? দেখো রাতকানা, বন্যান্ধতা, ক্ষীণদৃষ্টি মানে মায়োপিয়া, এগুলো সবগুলোই কিন্তু সেক্স লিঙ্কড, কিন্তু অন্ধত্ব এটা কিন্তু কখনোই কিন্তু সেক্স লিঙ্কড না। তো অন্ধত্ব কিন্তু এই সেক্স লিঙ্ক বৈশিষ্ট্যের জন্য না। তাহলে রাতকানা, বন্যান্ধতা, ক্ষীণদৃষ্টি এটা বৈশিষ্ট্য নয়। অন্ধত্বটা হচ্ছে আমাদের সেক্স লিঙ্ক বৈশিষ্ট্য নয়। ওকে, পরের কোশ্চেন, রক্তের 28 নম্বর কোশ্চেনটা, রক্তের কোন কণিকার উপর, রক্তে 3 ধরনের কণিকা আছে, লোহিত, শ্বেত, অনুচক্রিকা, ভালো কথা। কোন কণিকার উপর রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ভরশীল? এটা মুখে মুখে কথা অ্যান্সার। রক্তের কোন কণিকার উপর রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ভরশীল? অবশ্যই শ্বেত রক্ত কণিকা, দ্যাট মিনস শ্বেত রক্ত কণিকা যে WBC আছে এর উপরে আমাদের কি হবে বলতো? রোগ প্রতিরোধ ক্ষমতা হলো নির্ভরশীল, ঠিক আছে। ওকে, সবাই একটু আমরা অ্যান্সার করার চেষ্টা করবো, ঠিক আছে। ওকে, তার মানে 28টা কোশ্চেন আমরা কার কটা যে কথা বলবো। ওকে, পরের কোশ্চেন দেখো কি দেওয়া আছে, কোন অঙ্গটি দেহ থেকে ক্ষতিকর পদার্থ নিষ্কাশনে ভূমিকা রাখে না? আচ্ছা, এটাও কিন্তু খুবই একটা কনসেপচুয়াল কোশ্চেন, বুঝতে হবে। দেখো ফুসফুস, অন্ত্র, হৃৎপিণ্ড নাকি ত্বক? ফুসফুস অবশ্যই সে ক্ষতিকর পদার্থ নিষ্কাশনে ভূমিকা রাখে। অন্ত্রের ভিতরে ক্ষুদ্রান্ত আছে, বৃহদান্ত আছে, যার মাধ্যমে কিন্তু আমাদের মলটা তৈরি হচ্ছে, স্টুলটা তৈরি হচ্ছে। এবং ত্বক তো এটার মাধ্যমে আমাদের ঘামটা, সুইটটা বের হয়ে যাচ্ছে, এটাও কিন্তু আমাদের বর্জ্য পদার্থ বের করে দিচ্ছে। কিন্তু ভাই হৃৎপিণ্ড সে ডাইরেক্টলি রক্ত পুরো দেহের মধ্যে সরা যাচ্ছে, হৃৎপিণ্ডের কোনো ফাংশন নাই যে সে আসলে ওয়াস্ট ম্যাটেরিয়ালসগুলো বের করে দিবে। তো অবশ্যই 29-এর অ্যান্সার কি হবে বলতো ভাই? সি। ওকে, পরের কোশ্চেন ভাই দেখো, বার্ড ফ্লু কোন রোগটি কিসের দ্বারা হয়? এই চ্যাপ্টারটা আমাদের অণুজীব থেকে আসছে। অণুজীবে ভাইরাস দ্বারা রোগগুলো আছে। আমরা জানি যে ভাইরাস দ্বারা বার্ড ফ্লু হয়, আমি ক্লাসে বারবার বলছিলাম বার্ড ফ্লু হয়, সোয়াইন ফ্লু হয়, ঠিক আছে। এই যে বার্ড ফ্লু বা সোয়াইন ফ্লু এটা কিসের দ্বারা হচ্ছে? অবশ্যই ডেফিনেটলি ভাইরাস দ্বারা হচ্ছে, 30-এর এ, ঠিক আছে। তো সবাই একটু কথা বলবা, এই 30টা কোশ্চেনের মধ্যে কার কয়টা হয়েছে? 30টা কোশ্চেনের মধ্যে কার কয়টা হয়েছে একটু সবাই কথা বলো। 30টা কোশ্চেনের মধ্যে কার কয়টা হয়েছে আমি একটু কথা বলবো।
আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের একটা আসলে টেকনিক্যাল প্রবলেম ছিল, যার কারণে আসলে আমাদের লাইভটি কেটে দেওয়া হয়েছিল। সো টেকনিক্যাল প্রবলেম থেকে আবার আমরা শুরু করতে যাচ্ছি। ইতোমধ্যেই তোমরা সবাই জেনে গিয়েছো যে আমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা 2024 এবং 25 সম্পন্ন হয়েছে। হ্যাঁ, আমরা অনেকেই ইতোমধ্যে কোশ্চেন দেখার পরে আসলে আলটিমেটলি আমরাও যখন তোমার হলে ছিলাম, মানে হলের বাহিরে ছিলাম, তো তোমাদের ফেস দেখে আমরা আসলে বুঝতে পেরেছিলাম যে তোমাদের কনসার্ন বা তোমাদের যে মনের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী হয়তোবা অনেকেরই এই এক্সামটি ভালো হয়নি। তবে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আমরা শুধুমাত্র আমাদের একটা টেকনিক্যাল প্রবলেম ছিল আমাদের স্টুডিওতে, সো সেই প্রবলেমটা আমরা খুব দ্রুতই কাটিয়ে খুব দ্রুত আবার লাইভে চলে আসছি। সো তোমরা যে যেখান থেকে আসো আমাদের সাথে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা এখন ম্যাথ পার্টটা নিয়ে কথা বলবো। ম্যাথে তোমরা অলরেডি কোশ্চেন থেকে জেনে গিয়েছো যে আমরা ইন টোটালি 4টা কোশ্চেন, আমি আবারও বলে দিচ্ছি, ইন টোটাল 4টা কোশ্চেন আউট অফ সিলেবাস, অর্থাৎ শর্ট সিলেবাসের বাইরে আসছিল, বাট গণিত বইয়ের বহির্ভূত কোনো প্রশ্ন হয়নি। এটা তুমি কোনোভাবেই বলতে পারবা না যে গণিত বইয়ের বাইরের প্রশ্ন আসছে। সো তোমাকে গণিত বই থেকেই প্রশ্ন করা হয়েছে, এবং আমাদের যে জয়কলি গণিত বিচিত্রা বইটি রয়েছে, আমি স্পেসিফিক্যালি এই কথাটা আগে বলবো, এবং সাথে হচ্ছে আমাদের কৃষি বিচিত্রা বইটি, এই দুইটা বই মিলে আমরা যত জায়গায় আসলে আলটিমেটলি কোশ্চেন পেয়েছি সবগুলো প্রশ্ন ডিরেক্ট কমন ছিল। সো আমরা সবগুলো নিয়েই আলোচনা করব, এবং ঢাকা বোর্ডের একটা প্রশ্ন এই বছর সরাসরি তুলে দিয়েছে, সেই প্রশ্নটা নিয়েও আমরা আলোচনা করব। সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সো তোমরা সবাই একটু ভাইকে জানিয়ে দাও যে ভাইয়ার ভয়েস এবং বোর্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা, তা এবং তোমরা সবাই যুক্ত হয়েছো কিনা, তাহলে আমরা ইনশাআল্লাহ শুরু করব। হ্যাঁ, তোমাদের সাথে একটু শেয়ার করে দিবা সবাই, এবং সবার সবকিছু দেখতে পাচ্ছ কিনা। 100 জনের উপরে চলে আসলে আমরা ইনশাআল্লাহ শুরু করে ফেলবো ম্যাথ পার্টটা নিয়ে। সো আমরা শুরু করে দিই। হ্যাঁ, দেন হচ্ছে আমাদের বাকি যে পার্টগুলো রয়েছে একটু মনোযোগ দিয়ে দেখবেন সবাই, যে এই প্রশ্নটা জটিল সংখ্যার বর্গমূল রিলেটেড একটা প্রশ্ন, জটিল সংখ্যার বর্গমূল রিলেটেড একটা প্রশ্ন। সো আমরা সেই প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি। এই প্রশ্নটার অ্যান্সার থাকে +-√2, এটা তোমরা সবাই জানো, +-√2। ওকে, এবার দেখো এই যে প্রশ্নটা তোমরা পাইছো, এটা ঢাকা বোর্ড, হ্যাঁ ঢাকা বোর্ড, অর্থাৎ ঢাকা বোর্ড 2023-24 প্রশ্ন, ঢাকা বোর্ড 2023-24 প্রশ্ন, একদম ডিরেক্ট। সেটার অ্যান্সার ছিল tan ইনভার্স হাফ, অর্থাৎ তোমার কাছে হাফ যেটা থাকবে সেটা রাখবা, সাইন ইনভার্সকে ট্যানে কনভার্ট করে ফেলবা, তাহলে অ্যান্সার চলে আসবে। নেক্সট আমাদের এই জায়গাটাতে একটু খেয়াল করো ভাইয়া, এই জায়গাটাতে যে প্রশ্নটা আসছে সেটা ডিরেক্ট আমাদের কৃষি বিচিত্রা বইটিতে তুলে ধরা আছে। এই প্রশ্নটি কৃষি বিচিত্রা বইটিতে তুলে ধরা আছে একদম ডিরেক্ট। যখন তোমার কাছে বলা থাকবে দুইটি বল পরস্পর লম্ব দিকে ক্রিয়া করে, ঠিক আছে, তাহলে লম্ব দিকে ক্রিয়া করলে হবে লব্ধি r √p² প্লাস q²। সো আমরা মোটামুটি সবাই জানি p এর ভ্যালু কত জানো ভাইয়া? 4। তুমি বলো 4 × 4 = 16 আর 6 × 36, তাহলে তোমার কাছে থাকবে √52, আর √52 কে আমরা লিখতে পারি 2√13 এত নিউটন। সো অ্যান্সার কত হবে? বি নাম্বার। এবং কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় এই টাইপেরই একটা প্রশ্ন ছিল, যেটা ছিল 3 অ্যান্ড 4 নিউটন বলা ছিল, তাদেরও একটা অ্যান্সার ছিল, এবং তাদের আনসারটা ছিল 5 নিউটন। সো একই ধারার প্রশ্ন আবার রিপিট হয়েছে, এটা সবার পারা উচিত। আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোনটি বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য নয়? এটা ডিরেক্ট আমাদের গণিত বিচিত্রা এবং কৃষি বিচিত্রা বইয়ের ম্যাট্রিক্স নির্ণায়কের একদম শুরুতে দেখবা কিছু বেসিক ইনফরমেশন দেওয়া থাকে, সেখানে এগুলো তুলে ধরা আছে। সো আমি এটা নিয়ে একটু কথা বলি। তুমি মনে করো যে তুমি ট্রান্সপোজ করতেছো, আমি এটা করার আগে ট্রান্সপোজটা নিয়েও একটু কথা বলি। ab⁻t আছে। সো যখন এরকম টি থাকবে তখন তুমি জানো এটা হয় b⁻t a⁻t, বাট এখানে বলছে বৈশিষ্ট্য নয়, কথাটা বুঝো। তাহলে আমি যখন ইনভার্সের বৈশিষ্ট্য যাব, সিমিলার ইনভার্সের বৈশিষ্ট্য, তাহলে এটা বি ইনভার্স এ ইনভার্স হওয়ার কথা, তাই না? কিন্তু এখানে কি আসছে ভাইয়া? এ ইনভার্স বি ইনভার্স, তাহলে অ্যান্সার কোনটা? বি। যেটা সত্য নয় সেটাই আমরা তুলে ধরবো। তো এই প্রশ্নটা আসলে বিপরীত ম্যাট্রিক্স না হয়ে মানে তোমার কাছে ট্রান্সপোজের ক্ষেত্রেও বলা থাকতে পারতো, সো একই ক্রাইটেরিয়া হইতো। কথা কি বুঝতে পারছো? আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। খেয়াল করো সবাই, নেক্সট কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে তোমার কাছে বলা আছে ax + by - c = 0 সরল রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজের উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত? সূত্র হচ্ছে হাফ c² বাই ভাইয়া ab। কথা কি বুঝতে পারছো? হাফ মডুলাস অফ c² বাই ab। সো আমরা এটাকে লিখবো
সি স্কোয়ার বাই হচ্ছে হলো 2ab। অ্যান্সার কোথায় আছে? বি নাম্বারে আছে। আই হোপ যে এটা তোমরা সবাই ক্লিয়ার হয়েছে। এই প্রশ্নটা ডিরেক্ট আমাদের কৃষি বিচিত্রা বই থেকে চলে আসছে। আমরা নেক্সট কোশ্চেনে আসি। এখানে বলা হয়েছে এই বৃত্তের মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ কোনটি? আচ্ছা, মূল বিন্দু বলতে আসলে তুমি কি বুঝছো? 0 0, সো এটা 0 এটা 0, তাহলে থাকবে কত? 4x প্লাস হচ্ছে হলো y ইকুয়ালস টু 0। কোথায় আছে? ডি নাম্বারে আছে। একদম সহজ প্রশ্ন, মানে তুমি জাস্ট দেখতেছো যে 4টা বাদে, ভাইয়া সত্য কথা বলি 4টা কোশ্চেন যারা একদমই লিটারালি শর্টের বাইরে পড়াশোনা করো নাই, আমি ধরলাম তুমি 4টা পড়ো নাই, বাট 16টা প্রশ্ন তোমার সরাসরি পারা উচিত। নেক্সট, আমাদের এখানে এই যে একটা শর্ট সিলেবাসের বাহিরে একটা প্রশ্ন হচ্ছে ডিরেক্ট সূত্র থেকে। আমরা সবসময় যখন জয়কলি একাডেমি থেকে যখন আমরা ক্লাসগুলো নিই, সবসময় এটা মনে রাখবা যে আমরা সবসময় গুরুত্ব দিয়ে থাকি বিগত বছরের প্রশ্নগুলোকে। হ্যাঁ, সো তারই ধারাবাহিকতায় এখানে একটু ভুল আসছে, এটা হবে r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট না, অ্যান্সার হবে ডি। এটা ডিরেক্ট ফর্মুলা ছিল। হ্যাঁ, এটা ডিরেক্ট ফর্মুলা ছিল। কথা কি বুঝতে পারছো? এটা ডিরেক্ট ফর্মুলা থেকে আসছে সমাবেশের। এটা সমাবেশের ফর্মুলা কম্বিনেশন, সমাবেশ থেকে ডিরেক্ট সলভ আসছে। কথা কি বুঝছো? নেক্সট দেখো, এখানে একটা বলা হয়েছে যে নির্ণায়কের মান কত। তোমরা সবাই জানো যে 1 2 3 4 5 6 এরা চক্রক্রমে আছে। এখন তোমরা জানো দুইটা যদি সারি বা দুইটা কলাম যদি চক্রক্রমে থাকে সেই নির্ণায়কের মান হয় 0। সো দ্য আনসার ইজ 0। নেক্সট, আমাদের এখানে পরমাণবিহীন প্রকাশ করতে বলেছে। ঠিক আছে, এই প্রশ্নটা ডিরেক্ট আমাদের হচ্ছে হলো কৃষি বিচিত্রা বইটিতে দেওয়া আছে, তোমরা দেখলেই খুঁজে পাবা। আমি প্রশ্নটা নিয়ে একটু কথা বলি। দেখো, x প্লাস 4 যখন পরমাণবিহীন বলা হবে তখন এই পাশে হবে হচ্ছে হলো 3 আর এই পাশে হবে হচ্ছে হলো -3। সূত্রটা কি ভাইয়া? -a ইজ লেস দেন x প্লাস যেটা থাকবে সেটা, আর এখানে হচ্ছে হলো a। সিস্টেম হচ্ছে এটা। এখন এইখানে শুধুমাত্র x রাখতে হয়, মিডলে শুধুমাত্র x রাখতে হয়। তাহলে x রাখার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বোথ সাইডে -4 দিয়ে আমরা কি করে ফেলবো? যোগ বিয়োগ করে ফেলবো। তাহলে x 3 -4, তাহলে তুমি এখানে কত পাচ্ছ ভাই? দেখো, -7 is less than x is less than -1, অ্যান্সার এ। পরমাণবিহীন যদি বলা হয়, আর যদি পরমাণ যুক্ত বলা হইতো তাহলে হিসাবটা আলাদা ছিল। এখন এই বিহীন দেখে অনেকেরই একটা প্রশ্ন আসছে, আমাদের মূলত বইগুলোতে থাকে পরমাণ ব্যতীত কথা। ঠিক আছে, সো এগুলো একটু মাথায় রাখতে হবে, বিহীন মানেও ব্যতীত। এরপর একটু খেয়াল করো, এখানে তোমাকে বলা হয়েছে এর বিস্তৃতিতে কততম পদ x বর্জিত পদ। এখন এটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। আমি জানি তোমরা কেউই এই প্রশ্নটা ম্যাক্সিমাম যদি আমি ধরি 90% স্টুডেন্টস এই প্রশ্নটার আনসারটা না করেই চলে আসছো যে নেগেটিভ খাবা। সো আমি সেই জায়গাটা একটু বলে রাখি, এই সিমিলার প্রশ্নটাই আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 22-23 আসছিল। ঠিক আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 22-23 আসছিল, এবং সেখানে কিভাবে আসছিল সেটা আমি বলে দিই। 3x² ছিল, মানে এইখানে 3x² এর জায়গায় ছিল 2x² - 1/3x, তার উপরে ছিল 9। সিস্টেমটা কি বুঝছো? জাস্ট এখানে ছিল 2 আর এখানে ছিল 3, বাকি সবই সেম। এর বিস্তৃতিতে কততম x বর্জিত পদ সেটা বলা হয়েছে। এখানে r এর মানটা বের করবে, আর x বর্জিত পদের একটা ফর্মুলা ছিল, সেই ফর্মুলা থেকে বের করলে অ্যান্সার আসবে 7। কথা কি বুঝছো? নেক্সট, আমরা 80 নাম্বার কোশ্চেনে চলে আসছি। একটু খেয়াল করো ভাইয়া, তোমার কাছে বলা হয়েছে এই উপবৃত্তের কেন্দ্র কত। আচ্ছা, যখন কেন্দ্র, আমরা উপবৃত্তের কেন্দ্র জানি 0,0, তাহলে 2x - 1 ইকুয়াল হচ্ছে 0, 2x ইকুয়াল 1, x ইকুয়াল হাফ লেখা যাচ্ছে। তাহলে দেখো x ইকুয়াল হাফ কোথায় আছে? এটাই নাই, এটাই নাই, এটাই আছে, এটাই আছে, তাহলে হাফ আমরা পেয়ে গেছি। এইটা একটু দেখো, 3y প্লাস হচ্ছে 1 ইকুয়াল 0, 3y ইকুয়াল -1, y ইকুয়াল -1/3। এই যে অ্যান্সার বি নাম্বার, এখানে কমা হবে। হ্যাঁ, সো অ্যান্সার ইজ বি। এটাও তোমাদের পারা উচিত। x y যুক্ত পদ যখন থাকবে, আমরা সব সময় বলেছি এখানে x y যুক্ত পদ ইকুয়ালস টু যখন একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে তখন তারা অধিবৃত্ত নির্দেশ করে। অ্যান্সার হবে অধিবৃত্ত। সো সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, সবাই বুঝতেছেন কিনা, সবাই একটু ভাইয়াকে একটু জানিয়ে দেন। ওকে, এটা হবে একটা অধিবৃত্ত। নেক্সট, আচ্ছা 83 নাম্বার যেটা বলা আছে, হ্যাঁ এখানে বলা আছে ভাইয়া sin ইনভার্স x
প্লাস হচ্ছে হলো সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল 90 ডিগ্রি। হ্যাঁ 90 ডিগ্রি, এটা হচ্ছে মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ। এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 মূল বিন্দুগামী বৃত্তের একটা সমীকরণ। তাহলে অ্যান্সার কত হবে 1। এবং এই প্রশ্নটা এতবার আসছে প্রায় বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে 50+ বার আসছে এই একটা প্রশ্ন, মানে এত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপর একটু আসো, এখানে বলা আছে y ইকুয়ালস টু tan ইনভার্স ax হলে dy বাই dx এর মান কত, এটা তোমাকে বের করতে বলা হয়েছে। আচ্ছা তুমি জানো y ইকুয়ালস টু tan ইনভার্স x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি অ্যান্সার হয় 1/1 প্লাস x স্কয়ার, ঠিক না? এখানে x এর জায়গায় কে আছে ax, তাহলে কি হবে অ্যান্সার 1/1 প্লাস a স্কয়ার x স্কয়ার। কোথায় আছে? এই যে এখানে আছে, মানে 1/1 হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম। ক্লিয়ার? এবার আসি নেক্সট আমাদের 85। এইখানে যে প্রশ্নটা দেওয়া আছে 85 এ সেটা আমরা একটু বলে দিই, একদমই সহজ ভাবে। তোমার কাছে এখানে বলা আছে π/2 আর হচ্ছে হলো 0 dx ডিভাইড বাই 1 প্লাস tan x, এটার অ্যান্সার π/4। কারণ কি তোমাদেরকে আমরা ক্লাসে এইভাবে শিখিয়েছিলাম, তো 8 ব্যাচেও, যে dx ডিভাইড বাই 1 প্লাস cos x, তারপর 1 মাইনাস sin x, 1 প্লাস sin x, সবগুলো মান আমি শিখিয়েছি। শুধুমাত্র এখানে লিমিটের ভ্যালুটা বসিয়ে দিলেই আমাদের কাছে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এরপরে চলে আসো একজন লোক স্রোতের বেগে √2 গুণ। এটা কৃষিগুচ্ছের বিগত বছরের প্রশ্ন, আমাদের কৃষি বিচিত্রায় ডিরেক্ট এই প্রশ্নটা তুলে ধরা আছে এবং এই প্রশ্নটা অ্যান্সারটা হবে 135 ডিগ্রি, এটা তোমরা সবাই জানো। একটা জিনিস খেয়াল করো, এখানে তোমার কাছে আরেকটা প্রশ্ন চাওয়া হয়েছে, একটি বস্তু উপর থেকে মুক্তভাবে 4 সেকেন্ড সময়ে ভূমিতে পতিত হয়, বস্তুটি শেষ 2 সেকেন্ডে কত ফুট দূরত্ব অতিক্রম করেছিল, এটা তোমাকে বলা হয়েছে। এখন তোমাকে শেষ 2 সেকেন্ডের কথা বলা হয়েছে, অ্যান্সার হবে 192 ফুট। যেহেতু এখানে ফুটে হিসাবটা করা হয়েছে, জি এর মান মনে রাখবা, জি এর মান 32, এটা মাথায় রাখবা। এরপরে খেয়াল করো, একটি বস্তু ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তা t1 ও t2 সেকেন্ডে h উচ্চতায় অবস্থান করে, তাহলে নিচের কোনটি সূত্রটি সঠিক? আমরা সবাই জানি h মানে সর্বাধিক উচ্চতার যে সূত্রটা সেটা বের করব, হাফ জি t1 t2। নেক্সট 89 নাম্বার প্রশ্নটা একটু ভালো মতো খেয়াল করেন। এক্স অক্ষ থেকে এই বৃত্ত দ্বারা খণ্ডিত অংশের পরিমাণ জিজ্ঞাসা করছে। ভাইয়া একদমই সহজ, আমরা বারবার বলেছি খণ্ডিত অংশ থেকে একটা প্রশ্ন আসবে 2√g² - c, যেহেতু এক্স অক্ষ বলছে এই জন্য জি এর মান আছে আমার কাছে -3, সো এটা 9 মাইনাস হচ্ছে 8, তাহলে 2√1 মানে শুধু 2, অ্যান্সার ইজ বি। একদম সহজ। এরপরে খেয়াল করো, তোমার কাছে এটা প্রবাবিলিটি থেকে আসছে, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এখান থেকে আসছে, এবং এই প্রশ্নটা আমাদের গণিত বিচিত্রা বইতে, আমি আবারও বলে দিচ্ছি, আমাদের গণিত বিচিত্রা বইতে যেখানে আমরা কাজ করি, যে বইটা নিয়ে আসলে সারা বাংলাদেশের একটা জনপ্রিয় বই আমাদের গণিত বিচিত্রা বই, গণিতের জন্য মানে অদ্বিতীয় একটা বই, এটা আমরা সবসময় বলে থাকি। সো গণিত বিচিত্রাতে ডিরেক্ট এই প্রশ্নটা আছে। আচ্ছা আমি এই প্রশ্নটা নিয়ে একটু তোমাদের কাছে একটু সলিউশন করাই, দেখো তাহলে তোমরা আরো ভালো মতো বুঝতে পারো যে এই সলিউশনটা কিভাবে হয়েছিল এবং কিভাবে এসেছে। প্রথম কথা হচ্ছে তোমাদের কাছে এখানে বলছে P of A ইউনিয়ন B যখন তুমি চিন্তা করবা তখন হবে P of A প্লাস P of B মাইনাস P of A ক্যাপ B। এবার একটু খেয়াল করো, P of এর মান তোমার কাছে দেওয়া আছে হাফ, তোমাকে P of B বের করতে হবে, প্লাস P of B মাইনাস P of A ক্যাপ B এর মান কত 1/3। সো তুমি এখান থেকে এই P ইউনিয়ন B এর মান দেওয়া আছে কত ভাইয়া 5/6, এই দুইটা থেকে যখন তুমি P of B বের করবে, এখন যোগ বিয়োগ তো তুমি করতে পারবা, অ্যান্সার হবে 2/3। সো আশা করি যে আপনারা সকলে আমাদের গণিতের যে সলভ পার্টটা ছিল সেটা সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছেন, এবং কার কয়টা হয়েছে সবাই একটু কমেন্ট সেকশনে জানান। আমরা ইনশাল্লাহ সবার কোশ্চেন নিব। হ্যাঁ, আমি একটু কোশ্চেনের দিকে আগাই, আপনাদের কমেন্টসের দিকে আগাই, তারপর আমাদের নেক্সট যিনি আছেন তার কাছে আমি চলে যাব ইনশাল্লাহ। আমাদের নেক্সট যেই ইয়াটা রয়েছে সেখানে আমরা চলে যাব। ওকে,
কাটমার্ক কত হতে পারে আমি সেটা নিয়েও আপনাদের সাথে একটু কথা বলে দেই। কাটমার্কের বিষয়টা আসলে আলটিমেটলি এখন বলা চলে 52 থেকে 52 অর্থাৎ 52 থেকে 55 মার্কের ভিতরে কাটমার্কটা আমি ধরেই নিয়েছি যে এর ভিতরে থাকবে, কারণ অনেকের পরীক্ষা খারাপ হয়েছে যেরকমটা যারা আশা করেছিল এবং বিগত বছর যেভাবে প্রশ্ন এসেছিল। আমি বারবার বলেছিলাম 2022 একটা জোর সাল, 2024 একটি জোর সালের প্রশ্ন একটু ট্রিকি হবে কৃষিগুচ্ছে, এবং বাকৃবি যখন প্রশ্ন করবে এটা তুলনামূলক আদার্স ইউনিভার্সিটি দায়িত্ব থাকা থেকে একটু হলেও তারা বেশি স্ট্যান্ডার্ড কোশ্চেন করবে, আর এই স্ট্যান্ডার্ড কোশ্চেনটাই তারা এবার মেনটেন করেছে, যেখানে প্রতিটা টপিকের উপরে 4টা করে কোশ্চেন শর্ট সিলেবাসের বাইরে ছিল। আমি এখন ডাক দিব আমাদের কেমিস্ট্রি, তোমাদের সবার প্রিয় মিশুক ভাইয়া, তিনি এখন তোমাদের কেমিস্ট্রির সলভটা দিবে। মিশুক একটু চলে আসো ভাইয়া। হ্যাঁ, কি অবস্থা সবার? আশা করি সবাই একটু টেনশনের ভিতরেই আছো এই মুহূর্তে, কারণ আসলে সব সাবজেক্টের পরীক্ষাগুলাই মানে কোশ্চেনগুলো একটু কঠিন আসছে। কেমিস্ট্রির কোশ্চেনও আসলে তার ব্যতিক্রম না, বেশ কয়েকটা প্রশ্ন আসছে যেগুলো আসলে ক্যালকুলেটর ছাড়া সলভ করাই যায় না। কিন্তু আমি জানি না আসলে কেন এগুলো দেওয়া হয়েছে, হয়তো তোমাদের এই জিনিসটাই টেস্ট করা হয়েছে যে আসলে তোমরা পরীক্ষার হলে এরকম একটা প্রেশারটাকে কিভাবে নিবা, আমার মনে হচ্ছে সেটা টেস্ট করা হয়েছে। হোয়াট এভার, তারপরেও আমরা আশাবাদী থাকবো যে এবছর অনেক কম মার্কসেই তোমাদের চান্স হয়ে যাবে, কাট মার্কসটা একটু কম হবে। আর আবার দেখেছি আমি কিছু প্রশ্ন এসেছে যেগুলো আসলে একটু মুখস্থ টাইপের প্রশ্ন, এগুলো আসলে মুখস্থ না থাকলে অ্যান্সার দেওয়া যায় না। বাট হোয়াট এভার, লেটস হোপ ফর দ্য বেস্ট। আশা করি হচ্ছে আমাদের তোমরা যারা পরীক্ষা মোটামুটি দিয়েছো কোনোভাবে একটা মার্ক যদি তোমরা 55+ তুলতে পারো তাতে আশা করি চান্স হয়ে যাবে। ওকে, সো চলো আমরা কথা না বাড়িয়ে একটু শুরু করে দেই। প্রথম যে কোশ্চেনটা আছে যে একটা প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু হচ্ছে 28 সেকেন্ড, মানে তোমার এখানে T½ এটার মান বলে দিছে কতটুকু, 28 সেকেন্ড, ঠিক আছে। তাইলে কত সময়ে বিক্রিয়কের 1/8 অবশিষ্ট থাকবে, ঠিক আছে, 1/8 অবশিষ্ট থাকবে, এই যে 1/8 অবশিষ্ট থাকবে। তো এই জাতীয় অঙ্ক কিভাবে করে, এই যে 1/8 অবশিষ্ট থাকবে, তো এটাকে আমি লিখবো হচ্ছে ইকুয়াল দিয়ে 1/2। এখন দেখো এই 1/2 এর পাওয়ার কত দিলে এটা 1/8 এর সমান হয়, রাইট? কত দিলে? 3 দিলে। অতএব 3টা অর্ধায়ু পরে এটা 1/8 হবে। তাইলে আমার টাইম ইজ ইকুয়াল টু কত হবে, 3 × T½ মানে হচ্ছে 3 × 28, ঠিক আছে। 3 × 28 কত হয় হচ্ছে 84। তার মানে সঠিক উত্তর হচ্ছে কি অপশন সি। বা তোমরা আরেকটু অন্যভাবে চিন্তা করতে পারো যে প্রথম 28 সেকেন্ড পর জিনিসটা হচ্ছে অর্ধেক হয়ে যাবে, আবার 28 সেকেন্ড পর এই যে অর্ধেক হয়েছে এটা আবার অর্ধেক হয়ে যাবে, আবার 28 সেকেন্ড পর এটা আবার অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে, মানে হাফ ইন্টু হাফ। সো 3টা গুণ করলে কত হয় 1/8, ঠিক আছে। দেখো নেক্সট যেটা কোশ্চেন আছে যে লেসিথিন, এই লেসিথিনের অনুমোদিত ই নাম্বার কত, এটা একটা মুখস্থ কোশ্চেন। আমি জানি এটা খুবই মানে একটু অকওয়ার্ড একটা কোশ্চেন, এই টাইপের কোশ্চেন জেনারেলি আসে না। তো যাই হোক, এটা আসলে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন বি আর কি, 322। এটা পঞ্চম অধ্যায় থেকে এই কোশ্চেনটা আসছে। পরের কোশ্চেনটাতে যদি যাই, আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, যে স্টার্চকে মল্টোজে পরিণত করতে হইলে নিচের কোন এনজাইমটি ব্যবহৃত হয়। এটা হচ্ছে ওই যে তোমার ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ায় যে আমরা ইথানল তৈরি করি, সেইখানে স্টার্চ থেকে যে ম্যালটোজে পরিণত হয় সেক্ষেত্রে আমাদের যেই এনজাইমটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে ডায়াস্টেজ, ঠিক আছে। এটার নাম কি, ডায়াস্টেজ, ঠিক আছে। স্টার্চ, দেখো স্টার্চ থাকে, এই স্টার্চ থেকে তৈরি হচ্ছে মল্টোজ, আর মল্টোজ থেকে তৈরি হয় হচ্ছে তোমার গ্লুকোজ, ঠিক আছে। তো প্রথম ধাপে যে এনজাইমটা কাজ করে এটার নাম হচ্ছে ডায়াস্টেজ, আর দ্বিতীয় ধাপে যেটা কাজ করে এটার নাম হচ্ছে ম্যালটেজ, আর এই গ্লুকোজ থেকে পরের ধাপে তৈরি হচ্ছে ইথানল, এখানে কাজ করে হচ্ছে জাইমেস, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার 3টা এনজাইমের নাম, ডায়াস্টেজ, ম্যালটেজ, জাইমেস। এখন দেখো এরপর বলছে কি তোমার একটা জায়গায় কয়েকটা আয়ন আছে, কি আয়ন, মার্কারি 2+ বা মার্কিউরিক আয়ন, কিউপ্রিক আয়ন আছে, তারপরে হচ্ছে তোমার লেড 2+ আয়ন আছে, আর ক্যাডমিয়াম 2+ আয়ন আছে। এদের HCl মিশ্রিত দ্রবণের মধ্যে H2S চালনা করলে নিচের কোন ক্ষেত্রে হলুদ অধক্ষেপ তৈরি হয়। এই কোশ্চেনটা আসলে আসছে তোমার গ্রুপ রিএজেন্ট বলতে একটা জিনিস আছে, এই গ্রুপ রিএজেন্ট থেকে আর কি। এটা আসলে তোমাদের সিলেবাসেও নাই, এটা অনেক আগে একটা সময় ছিল। তো এখানে এই যে তোমার
মার্কিউরিক সালফেট, তারপর হচ্ছে কিউপ্রিক সালফেট, এই দুইটার কালার হচ্ছে ব্ল্যাক। আর লেড সালফেটের কালারও হচ্ছে ব্ল্যাক, শুধুমাত্র ক্যাডমিয়াম সালফাইড যেটা আছে সেই ক্যাডমিয়াম সালফাইডের কালার হচ্ছে ইয়েলো, ঠিক আছে। আর এই বাকিগুলো হচ্ছে ব্ল্যাক। সো এই হচ্ছে বিষয়, এখান থেকে এটাও তোমার একটা মুখস্থ ধরনের কোশ্চেন। তো এটার অ্যান্সার হবে হচ্ছে কি ডায়াস্টেজ, আর এটার অ্যান্সার হচ্ছে ক্যাডমিয়াম সালফাইড, ঠিক আছে। তো তোমরা যারা এখানে একটু কনফিউশনে ভুগতেছো অ্যান্সারটা মিলিয়ে নাও। নেক্সট যে কোশ্চেনটা এখানে বলছে যে কার্বনেট আয়ন, এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, CO3, ঠিক আছে, কার্বনেট 2-, এটার মোট ইলেকট্রন সংখ্যা কত? তো দেখো কার্বনেট, এটার মধ্যে একটা কার্বন আছে, তাহলে কার্বনে কয়টা ইলেকট্রন? 6টা, যোগ হচ্ছে এখানে 3টা অক্সিজেন আছে, মানে 3 × 8, ঠিক আছে। আর এখানে যেহেতু 2- চার্জ আছে, যেহেতু -2 চার্জ, তার মানে কি ওর ইলেকট্রন বেশি আছে, যা থাকার কথা ছিল তার থেকে বেশি আছে, অতএব 2টা ইলেকট্রন এক্সট্রা আবার নিজের কাছে নিছে, তাইলে কি 2টা ইলেকট্রন আবার যোগ করে দিতে হবে। তাহলে এখন দেখো কত হয়, 6 যোগ হচ্ছে এখানে 3 × 8 24, 24 যোগ হচ্ছে 2, সো যোগ করলে কত হয় 32। তার মানে এখানে সঠিক উত্তর কি হবে? অপশন বি, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করছি, কার্বনের কয়টা ইলেকট্রন আছে সেটা যোগ করছি, 3টা অক্সিজেনের কয়টা ইলেকট্রন আছে সেটা যোগ করছি, আবার উপরে যেহেতু 2- চার্জ আছে এই জন্য আরেকটা -2 যেহেতু আছে 2টা ইলেকট্রন যোগ করে দিছি। এরপরে 56 যে কোশ্চেনটা আছে, যে চিকিৎসা ক্ষেত্রে লাইট থেরাপির জন্য কোন তরঙ্গদৈর্ঘ্যের রশ্মি ব্যবহার করা হয়? তো এই লাইট থেরাপির জন্য আসলে ইউভি রশ্মি ব্যবহার করা হয়, এবং সেটা হচ্ছে পার্টিকুলারলি 300 থেকে 320 ন্যানোমিটার এই ওয়েভলেন্থের যে রশ্মিটা, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের এই দেখবে সঞ্জিত কুমার ঘোষারের যে বইটা আছে আমাদের, এই বইয়ের ভিতরে ডিরেক্টলি এই লাইনটা লেখা আছে। এটাও একটা মুখস্থ টাইপের কোশ্চেন। তো সোফার আমরা এখন পর্যন্ত যতগুলো দেখলাম ম্যাক্সিমামই হচ্ছে কনসেপচুয়ালের বদলে আমাদের এখানে আসলে মুখস্থ টাইপের প্রশ্নই আসছে। ব্যাপারটা দুঃখজনক, কিন্তু আসলে পরীক্ষা যেহেতু হয়ে গেছে এখানে তো কিছু করার নাই। এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি, যে ইথানলকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি হিট দেওয়া হয়, এখানে অবশ্য একটা প্রভাবক থাকে যেটা আমাদের পরীক্ষার প্রশ্নেও দেওয়া নাই, সালফিউরিক অ্যাসিড থাকলে এখান থেকে হচ্ছে ইথার তৈরি হয়। বাট এই টেম্পারেচার যদি 140 না হয়ে এখানে 165-এর বেশি হইতো, ইন দ্যাট কেস হচ্ছে এখানে অ্যালকিন তৈরি হইতো, ঠিক আছে। যদি 165-এর বেশি হয় তাহলে অ্যালকিন তৈরি হয়, 165-এর থেকে কম যদি থাকে, যে 140 বা 30 এই রেঞ্জে, তখন সেখানে হচ্ছে ইথার তৈরি হয়, ঠিক আছে। এরপরে হচ্ছে কলয়েড কণাগুলা কোন ধরনের ন্যানোকণার উদাহরণ, ঠিক আছে। তো দেখো কলয়েড ন্যানোকণা, এটার আকার কতটুকু আমরা জানি, এটা হচ্ছে 2 থেকে 500 ন্যানোমিটার, ঠিক আছে। এবং এগুলা মোটামুটি হচ্ছে স্ফেরিক্যাল বা গোলাকার শেপ। তো গোলাকার যে শেপটা, এটা তো আসলে ত্রিমাত্রিক একটা শেপ, তাই না? দেখো গোলাকার জিনিসের কি আছে, দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, উচ্চতা থাকে, সবই থাকে। সো এটা কি একটা ত্রিমাত্রিক ন্যানোকণা, ঠিক আছে। এটা কি ত্রিমাত্রিক ন্যানোকণা, এবং এটার আকার কত 2 থেকে 500 ন্যানোমিটার, ঠিক আছে। সো এটাও টাইপের মুখস্থ কোশ্চেনই আসছে। নেক্সট চলে যাই। নেক্সট বলছে কি, একটা লোহার কাপে 2.16 গ্রাম সিলভারের ফুলের দিতে কি পরিমাণ তড়িৎ প্রয়োজন, ঠিক আছে। তো দেখো এইটা কিভাবে করবা, এখানে দেখো আমাদের কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে আমাদের W, রাইট। আর এখানে যেহেতু সিলভার বলে দিছে, সিলভারের জন্য আমরা এর আণবিক ভর তো জানি, রাইট। এর আণবিক ভর কত? 107.8। এখন দেখো আমরা এই ফর্মুলাটা জানি, এখান থেকে আমাদের বের করতে হবে কি পরিমাণ তড়িৎ প্রয়োজন, এবং কি পরিমাণ তড়িৎ বলতে কিন্তু এখানে তড়িৎ প্রবাহ বোঝায় নাই, এখানে বোঝাইছে হচ্ছে কি পরিমাণ চার্জ প্রয়োজন, কারণ এই প্রত্যেকটা শেষে কুলম্ব চার্জ আছে, ঠিক আছে। সো দেখো আমাদের যে ফর্মুলা ছিল, ফর্মুলা হচ্ছে যে Q = N/E/F, ঠিক আছে। যেখানে N হচ্ছে কি, N হচ্ছে তোমার মোল সংখ্যা, N হচ্ছে মোল সংখ্যা, আর F হচ্ছে ফ্যারাডেস ধ্রুবক, ঠিক আছে, 96500। আর E এর মান হচ্ছে কি, E এর মান হচ্ছে তোমার তুল্যতা আর কি, অর্থাৎ সে যতগুলো ইলেকট্রন গ্রহণ করে বা বর্জন করে, রাইট। তাইলে এখন দেখো এইখানে আমার মোল সংখ্যা কত বসাবো, আমরা এই যে ক্যালকুলেশনটা এখানে করি, যে সিলভারের জন্য এখানে কত গ্রাম আছে, 2.16 গ্রাম আছে, ডিভাইডেড বাই 107.8 বসায় দিই। এবং এখানে E এর মান কত, সিলভার যেহেতু 1+ আকারে থাকে এই জন্য এখানে E এর মান হবে 1, এবং সর্বশেষ এই যে 96500, তার মানে আমি যদি এবার ক্যালকুলেশন করি 2.16 ইন্টু 96500 ডিভাইডেড বাই 107.8, তাইলে কোডটা আসে যে এই নামানটা আসে, অর্থাৎ 1930, ঠিক আছে, 1930 কুলম্ব,
ঠিক আছে। এখন দেখো এই ক্যালকুলেশন আসলে ক্যালকুলেটর ছাড়া তোমাদের জন্য করার বেশ কঠিন এবং অনেকটা অসম্ভবের কাছাকাছি, বাট আসলে করতে হবে এভাবে। আচ্ছা, এরপরে দেখো পরের যে কোশ্চেনটা আছে যে 10 গ্রাম ভরের এক টুকরা লোহাকে লঘু সালফিউরিক অ্যাসিডের মধ্যে দ্রবীভূত করা হয়েছে, ঠিক আছে। সো দেখো যখন এই লোহার টুকরাকে মানে এই যে আয়রনকে সালফিউরিক অ্যাসিডের মধ্যে দ্রবীভূত করা হইলো, কথাটা কিন্তু দ্রবীভূত কথাটা কিন্তু এখানে খুব তাৎপর্য বহন করে, ঠিক আছে। অর্থাৎ এই যে আয়রন এটা কিন্তু ডিজলভ হয় না, এটা দ্রবীভূত হয় না, এটা যখন সালফিউরিক অ্যাসিডের দ্রবীভূত করা হইলো তার মানে এটা কিন্তু আর আয়রন এই অবস্থায় নাই, এটা দ্রবীভূত হয়ে আয়রন সালফেট তৈরি করে ফেলছে FeSO4, ঠিক আছে। এটাকে জারিত করতে কি করা হইলো আমার 30 ml 0.5 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট ব্যবহার করা হইলো, ঠিক আছে। এটার আমার ভেজালের পরিমাণ বা ভেজালের পার্সেন্টেজ বের করতে বলছে। সো আমরা এখানে একটা ফর্মুলা শিখছি এর আগে, সেটা ছিল কি যে V1S1E1 ইজ ইকুয়াল টু V2S2E2, ঠিক আছে। এটা হচ্ছে কি জারকের আয়তন গুণ হচ্ছে জারকের ঘনমাত্রা গুণ হচ্ছে জারকের তুল্যতা, আবার এই পাশে হচ্ছে বিজারকের আয়তন ঘনমাত্রা তুল্যতা। তো এখানে জারক আছে কি পটাশিয়াম ডাইক্রোমেট, তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য আয়তন বসায় দেই 30 ml। তো 30 ml কে আমি যদি লিটারে কনভার্ট করে লিখি তাহলে 30 ডিভাইডেড বাই 1000 ইনটু এখানে ঘনমাত্রা কত, ঘনমাত্রা হচ্ছে হাফ, মানে 0.5 যেহেতু আছে আমি বসায় দিলাম হাফ। এবার দেখো পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে 6টা ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে। তাইলে এখানে এর তুল্যতা কত, এটার তুল্যতা হচ্ছে 6। এবার আসো এই পাশে এই পাশে এই যে VRS, VRS এখানে আমার বিজারক হিসাবে কি আছে, বিজারক হিসাবে আছে হচ্ছে আমার এখানে আয়রন 2+ বা আয়রন, ঠিক আছে। এখানে আয়রন যেহেতু আছে তাহলে এইটার এই আয়তন আর ঘনমাত্রা এই দুইটাকে গুণ করে একবারে আমি লিখে দিতে পারি যে আয়তন আর ঘনমাত্রা কোনো কিছুর গুণ করলে কি হয় মোল সংখ্যা, ঠিক আছে, ইনটু এটার তুল্যতা কত। তো আয়রন 2 যখন থাকে, আয়রন 2 থেকে আয়রন 3 হয়ে যায় যখন সেটা হচ্ছে তোমার জারিত হয়ে যায়, সো এখানে তুল্যতা হচ্ছে 1, ঠিক আছে, মানে E2 এর মান হচ্ছে 1। সো এই পুরো জিনিসটা তুমি যদি এখান থেকে ক্যালকুলেশন করো তাহলে দেখা যাবে যে এটার মান আসছে কত, এটা এখানে কাটাকাটি দিলে হচ্ছে এখানে আসে 3 আর এখান থেকে আসবে হচ্ছে 0.09, ওকে। এখান থেকে কত আসে 0.09। দেখো এখান থেকে পুরো জিনিসটা তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে FnFe পাবো হচ্ছে 0.09, মানে এখান থেকে আয়রনের আমি মোল সংখ্যা পেয়েছি, ঠিক আছে। সো আয়রনের মোল সংখ্যা যদি পাই এই 0.09 কে যদি আমি 0.09 এটাকে যদি আমি আণবিক ভর দিয়ে গুণ করে দিই, আয়রনের আণবিক ভর যেটা হচ্ছে 55.8, তাহলে এখান থেকে কত আসে, এটা ইজ ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে 0.09 গুণ হচ্ছে 55.8 সমান কত আসে 5.022। সো এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি লোহার পরিমাণ, তাহলে ভেজালের পরিমাণ কত 5.022। সো দেখো আমার মোট ছিল হচ্ছে 10.0 গ্রাম, তো এটার থেকে যদি 10 বিয়োগ করে দিই আমরা তাহলে কত থাকে, তাহলে থাকে হচ্ছে 4.97 গ্রাম, ঠিক আছে। সো এখন দেখো এইটুকু হচ্ছে আমার কিসের পরিমাণ ভাই, এইটুকু হচ্ছে ভেজালের পরিমাণ। তাহলে ভেজালের পার্সেন্টেজ কত, দেখো আমার টোটাল হচ্ছে 10 গ্রাম, এটার মধ্যে ভেজালই হচ্ছে 4.97 গ্রাম। এটাকে 100 দিয়ে যদি আমি গুণ করে দেই তাহলে এই পার্সেন্টেজে চলে আসবে। সো এটা 49.7 গ্রাম। সো উইচ ইজ প্রিটি ক্লোজ টু দিস ভ্যালু, ওকে। সো 49.73 এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, ওকে। সো আমরা এর পরের কোশ্চেনটাতে চলে যাই, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে কি বলছে যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে DE/dV * R = what। সো দেখো আদর্শ গ্যাসের ক্ষেত্রে তুমি এর ভলিউম যদি চেঞ্জ করো তাইলে কি তার কোনো শক্তির পরিবর্তন হয় না, ঠিক আছে। যে আদর্শ গ্যাসের অণুগুলোর একটা অণুর সাথে একটা অণুর কোনোরূপ আকর্ষণ বা বিকর্ষণ থাকে না। তো সেক্ষেত্রে যদি আমি এর আয়তনকে চেঞ্জ করি, আয়তনকে চেঞ্জ করলে কোনো ধরনের শক্তির পরিবর্তন হয় না। অতএব DE/dV এর মান কি হবে, 0 হবে, ঠিক আছে। এটা বেশ কনসেপচুয়াল একটা প্রশ্ন। এরপরের যে কোশ্চেনটা আছে যে জার্মান সিলভারে কোন ধাতুর সংকর থাকে, ঠিক আছে। কি বলছে, জার্মান সিলভারে কোন ধাতু সংকর থাকে, এটার সঠিক উত্তর হবে হচ্ছে আমাদের কোনটা, দেখি তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। এই কোশ্চেনটা আমি তোমাদের কাছ থেকে একটু দেখবো, এটা যেহেতু একটা মুখস্থ টাইপের কোশ্চেন। এইটা কে কি দাগাইছো, আমি এই মুহূর্তে কমেন্ট নিচ্ছি। সো দেখি এছাড়াও তোমাদের কার কি কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। দেখি কে সবার আগে এটার উত্তর দিতে পারে।
অনেকেই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করছো, তোমরা একটু মানে লিখে দিও যে মানে 62, নাইলে তো আসলে বোঝা ডিফিকাল্ট হয়ে যাবে যেহেতু অনেকেই কোশ্চেন করছো। ওকে, তোমরা কমেন্ট করতে থাকো। ওকে, সো দেখো এখানে যেহেতু কমেন্ট আমি পাইনি, আমি একটু বলে দিই, এটা হয়তো তোমাদের ওরকম ভাবে কমন পড়ে নাই। সেটা হচ্ছে এই যে অপশন বি হবে, যে কপার, জিঙ্ক এবং নিকেল। এটাও কিন্তু আসলে মুখস্থ টাইপের একটা কোশ্চেন। এখানে আসলে ইয়ের খাটানোরও কিছু নাই, এটা মোটামুটি বইয়ের ভিতরে ওইভাবে ডিরেক্টলি নাইও আসলে। নেক্সট কোশ্চেনে যদি চলে যাই, যে ক্লোরোপিক্রিনের সংকেত কোনটি? ক্লোরোপিক্রিন, এটাও মুখস্থ টাইপের একটা কোশ্চেন। ক্লোরোপিক্রিনের সংকেত হচ্ছে এইটা, যে CCl3NO2, ঠিক আছে? ক্লোরোপিক্রিনের সংকেত হচ্ছে এটা। নেক্সট কোশ্চেন যেটা 64, নিচের কোন যৌগটার স্ফুটনাঙ্ক সবথেকে বেশি? সো দেখো এখানে যেই যৌগগুলো আছে এটার মধ্যে শুধুমাত্র এই যে যেটা আছে অর্থাৎ ইথানল, এই ইথানলেই কিন্তু হাইড্রোজেন বন্ধন থাকে। কি থাকে? হাইড্রোজেন বন্ধন থাকে। সো যেহেতু হাইড্রোজেন বন্ধন থাকে, এটা একটা এক্সট্রা আন্তঃআণবিক বন্ধন, এই জন্য এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক স্বাভাবিকের তুলনায় একটু বেশি হয়, ঠিক আছে? এটা গেল। পরের যে কোশ্চেনটা, যে অ্যান্টিফ্রিজ, এটাও একটা মুখস্থ টাইপের কোশ্চেন। তো এই অ্যান্টিফ্রিজ কি জিনিস? অ্যান্টিফ্রিজ হচ্ছে এমন একটা জিনিস যেটা বিভিন্ন গাড়ির ইঞ্জিনের কুল্যান্ট হিসেবে ব্যবহার করা হয়, ফলে এটা জমে যেতে পারে না। যেমন গাড়ির ইঞ্জিনের চারপাশে কুল্যান্ট হিসেবে যে লিকুইডটা ব্যবহার করা হয় শীতপ্রধান দেশে, তো গাড়ি বন্ধ করে রাখলে এটা যদি জমে যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে ইঞ্জিনের বেশ ক্ষতি হতে পারে। সো এমন কোন একটা তরল ব্যবহার করা হয় পানির পরিবর্তে যেটা জমাট না বাঁধে, এটাকে বলা হচ্ছে অ্যান্টিফ্রিজ। এটা হচ্ছে 40% ইথিলিন গ্লাইকল এবং 60% পানির একটা মিক্সচার, ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে অ্যান্টিফ্রিজ। এরপরে যে কোশ্চেনটা আছে, যে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য নির্ণয়কারী পরীক্ষা 9 কোনটা? এখন এই কোশ্চেনটা আসলে একটু ঝামেলাপূর্ণ পরীক্ষা। এই কোশ্চেনটার আসলে অ্যান্সার দুইটা হইতে পারে। প্রথম কথা হচ্ছে এইটাও হইতে পারে, ডি, আবার এও হইতে পারে। সো আমার কাছে যদি জিজ্ঞেস করা হয় সেক্ষেত্রে আমি অবশ্যই ডি এই কোশ্চেনটাকে বেশি প্রায়োরিটি দিব, বাট যারা এ দাগাইছো সেটাও আসলে হয়। সো আমার দৃষ্টিতে এখানে দুইটাই সঠিক উত্তর হতে পারে। কারণ প্রথম কথা হচ্ছে টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ, এই দুইটা হচ্ছে অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে কিন্তু কিটোনের সাথে বিক্রিয়া করে না। তো সেই হিসেবে এই দুইটা দিয়ে কিন্তু পারফেক্টলি অ্যালডিহাইড কিটোনকে পার্থক্য করা যায়। কিন্তু দেখো 2,4-ডাইনাইট্রোফিনাইল যেটা আছে, এটা আসলে অ্যালকোহলে মানে অ্যালডিহাইডের সাথেও বিক্রিয়া করে, তারপরে হচ্ছে কিটোনের সাথে বিক্রিয়া করে, দুইটার সাথে বিক্রিয়া করে। তাইলে তো এটা দিয়ে পার্থক্য করা যায় না, ঠিক আছে? এটা দিয়ে পার্থক্য করা যায় না, তাহলে এইটা একটা অ্যান্সার হইতে পারে। এখন দেখো অপশন ডি তে যেটা আছে, যে আয়োডোফর্ম। এখন আয়োডোফর্ম হচ্ছে তোমার শুধুমাত্র ইথাইলডিহাইডের সাথে বিক্রিয়া করে। কি বলছে? আয়োডোফর্ম অ্যালডিহাইডগুলোর মধ্যে শুধুমাত্র ইথানল, ঠিক আছে? ইথানল বা ইথাইলডিহাইডের সাথে বিক্রিয়া করে, এবং বাকি যেইগুলা তোমার মিথাইল কিটোন আছে শুধুমাত্র মিথাইল কিটোনগুলোর সাথে বিক্রিয়া করে, শুধুমাত্র ইথানল এবং মিথাইল কিটোন। মিথাইল কিটোন মানে কি? মিথাইল কিটোন মানে যেই সব কিটোনে যে CH3CO এবং এই পাশে অন্য যে কোনো একটা আর গ্রুপ আছে, ঠিক আছে? সো এই দুইটা জিনিস, কিন্তু এটা কিন্তু তোমার অন্য অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করতেছে না, আবার হচ্ছে তোমার অন্য কিটোনের সাথে বিক্রিয়া করতেছে না। সো এটা দিয়েও কিন্তু আসলে অ্যালডিহাইড কিটোনের পার্থক্য করা যায় না। তো সেই হিসাবে আসলে এখানে অপশন দুইটাই হতে পারে, ঠিক আছে? পরের কোশ্চেনটাতে আসি, যে 67, যে নিচের কোন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস এরকম? কি বলছে? যে 1s2 2s2 2p6 3s2 3p6। খুবই সহজ কোশ্চেন, এটা একদম না পারার কিছু নাই। যে এখানে মোট হচ্ছে তোমার 18টা ইলেকট্রন আছে, তাহলে 18টা ইলেকট্রন কার আছে এটা তোমরা হিসাব করো, একটু চিন্তা করো। যে আর্গনের, তাই তো? আর্গনের হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা 18 এবং এটার মধ্যে 18টা ইলেকট্রন আছে, সো এটা হবে। আর লাস্টে 68 নম্বরে যে কোশ্চেনটা আছে দেখো, যে সেটা কি বলছে? নিচের কোন রাসায়নিক পদার্থের নরমালিটি এবং মোলারিটি সমান? এখন যেসব পদার্থের তুল্যতা এক, যেসব পদার্থের তুল্যতা এক, ঠিক আছে? তুল্যতা এক, তাদেরকে আমরা বলি হচ্ছে তাদের মোলারিটি এবং নরমালিটি সেম, ঠিক আছে? যেমন ধরো মোলারিটি আর নরমালিটির আসলে সম্পর্ক কি? আমরা জানি কোন একটা দ্রবণের নরমালিটি ইজ ইকুয়াল টু তার মোলারিটি গুণ হচ্ছে তুল্যতা, ঠিক আছে? সো এখন দেখো যদি এই তুল্যতা E ইজ ইকুয়াল টু 1 হয়, সেক্ষেত্রে তোমার এই নরমালিটি
আর হচ্ছে মোলারিটি দুইটা সেম হয়ে যায়, ঠিক আছে। এখন দেখো সালফিউরিক অ্যাসিড এইটার তুল্যতা হচ্ছে 2, সোডিয়াম কার্বনেট এইটার তুল্যতা হচ্ছে 2, সোডিয়াম হাইড্রোক্সাইড এইটার তুল্যতা 1, সোডিয়াম সালফেট এইটার তুল্যতাও হচ্ছে তোমার 2। তাহলে সেই হিসাবে এখানে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে এটার যেহেতু তোমার তুল্যতা 1, এটার তোমার হচ্ছে এই নরমালিটি এবং মোলারিটি সমান হবে, ঠিক আছে। আমরা শেষের দিকে চলে আসছি, প্রায় আমাদের দুইটা কোশ্চেন আছে যে মিথাইল রেডের বর্ণ পরিবর্তনের পিএইচ কত, ঠিক আছে। কি বলছে, মিথাইল রেডের বর্ণ পরিবর্তনের পিএইচ কত। তো তোমাদের কি যদি আর এছাড়াও কোনো কোশ্চেন থাকে সেটা কিন্তু আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি অবশ্যই সবগুলো প্রশ্নের অ্যান্সার দিয়ে যাব। সো দেখো এটার মিথাইল রেড কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? মিথাইল রেড একটা নির্দেশক যেটা হচ্ছে অ্যাসিড ক্ষার টাইট্রেশনে ব্যবহার করা হয় যখন অ্যাসিড সবল এবং ক্ষার দুর্বল। কি বলেছি ভাইয়া? সবল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের টাইট্রেশনের ক্ষেত্রে নির্দেশক হিসেবে ব্যবহার করা হয় মিথাইল রেড, এবং মিথাইল রেডের বর্ণ পরিবর্তনের পিএইচ হচ্ছে 4.2 থেকে 6.3, 4.2 থেকে 6.3। এবং লাস্ট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কার্বনের প্রমাণ দহন তাপ, অর্থাৎ 1 মোল কার্বনকে বাতাসের পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতিতে যদি পোড়াও, অর্থাৎ C+O2, এখান থেকে কি হয় CO2, এই বিক্রিয়া হওয়ার জন্য যে পরিমাণ তাপের পরিবর্তন হয়, তাহলে সেটা কত হবে? সেটি হচ্ছে এই যে 393.50 কিলোজুল পার মোল। এটাও একটা মুখস্থ কোশ্চেন। সো মোটামুটি আমরা দেখতে পেলাম যে ম্যাক্সিমাম কোশ্চেন এখানে আসলে মুখস্থ কোশ্চেন আসছে। আসলে ঘাবড়ানোর কোনো কিছু নাই, পরীক্ষা তো দিয়েই ফেলছো, কি আর করবা। অতএব এখন তোমাদের হচ্ছে একটু টেনশন কম করো, এইটা ভেবা যে যেহেতু কঠিন আসছে, সবার জন্যই কঠিন আসছে, সবার জন্য এই ব্যাপারটা ডিফিকাল্ট। সো সমস্যা হবে না আশা করি, কাট মার্কসও কম থাকবে আমার বিশ্বাস। তোমাদের জন্য শুভকামনা রইল। এই মুহূর্তে আমাদের এর পরের অংশের সমাধান, অর্থাৎ আমাদের ফিজিক্স অংশের সমাধান নিয়ে আসছে আমাদের বিষ্ণু স্যার। স্যার চলে আসেন প্লিজ। কি ক্লাস নেব এখন? গুড আফটারনুন এভরিওয়ান। আমরা এই সেশনে আমরা দেখব প্রতিটা প্রশ্ন অফ ফিজিক্স কী করে সলভ করতে হয়, এবং প্রতিটা কোশ্চেন আসলে আমরা দেখেছি একটু সামথিং ট্রিকি, ট্রিকি, স্পেশালি ফিজিক্স বেশ কয়েকটা হচ্ছে আউট অফ সিলেবাস কোশ্চেন হয়েছে, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে বেশ কিছু কিছু কোশ্চেন একটু বড় টাইপের করেছে। বাট আমরা দেখব যে কীভাবে সবগুলো যথার্থভাবে সমাধান করা যায়। আমরা এই পর্যায়ে আমরা দেখব। সো তার আগে সাউন্ড, ভিজুয়াল অ্যাপিয়ারেন্স এবং সব কিছু ঠিক রয়েছে কিনা, যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা আমাদের মেন পর্বে প্রবেশ করতে পারি। আর টেনশনের কোনো কিছু নেই, কারণ কোশ্চেনগুলো সামথিং একটু ডিফিকাল্ট হয়েছে। তো আর ডিফিকাল্ট মানে সকলের জন্য ডিফিকাল্ট। যখন কোশ্চেনটা অনেক ডিফিকাল্ট হয় তখন কিন্তু মানে চান্স পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়, কারণ ডিফিকাল্ট মানে সবার জন্য ডিফিকাল্ট। আর ইজি হলে সবাই ভালো কিছু করে, তখন মার্কটা অনেক বেশি পেতে হয়। যেমন আমি যে বছর অ্যাডমিশন টেস্ট দিই, সেই বছর সবচেয়ে কঠিন পরীক্ষা হয়েছিল বুয়েট, কুয়েট, চুয়েটে পরীক্ষা দিয়েছিলাম। তো তখন সবচেয়ে কঠিন পরীক্ষা হয়েছিল কুয়েটে। তখন আমার মনে হয়েছিল যে সব জায়গায় চান্স পেলাম, কিন্তু কুয়েটটা বাদ গেল, এইরকম আমার ফিল হয়েছিল। কিন্তু আমি আসলে কুয়েট থেকে পাস করছি। এটাই আসলে অনেক সময় আমাদের এক্সাম খারাপ হতে পারে, হ্যাঁ, তখন সেক্ষেত্রে আমাদের যে কটা দাগিয়েছে, যদি কপালে থাকে, কপালে আরেক নাম তো গোপাল, হ্যাঁ, যদি কপালে থাকে অবশ্যই সেটা আমাদের দ্বারা সম্ভব। হ্যাঁ, তো এখানে হচ্ছে একটা গোলকের ব্যাসার্ধের পরিমাণ এটা দেওয়া আছে। হ্যাঁ, এটাকে দেওয়া আছে। অবশেষে ভুলের এখানে একটা ইরোডের পরিমাণ নির্ণয় করছে কিসের? আয়তনের। তাহলে এখানে যে শতকরা পরিমাণ পার্সেন্টেজ ইকুয়াল যেটা আছে ডিফারেন্স বাই অরিজিনাল, এখানে আয়তনের কথা বলছে। আয়তন নির্ণয় করতে গেলে যেমন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, 3টা প্যারামিটার না, ওই জন্য 3টা লাগে, ইন্টু 3 ইন্টু হচ্ছে 100%। ওকে,
100% যদি করা যায় তাহলে এটার একটা রাইট অ্যান্সার আসে। এটার একটা রাইট অ্যান্সার আসে 5.7%। ওকে, আচ্ছা 32, দুইজন মোটর চালক এত এবং এত বেগ নিয়ে, আসলে বিষয়টা এরকম, দুইজন মনে করেন এ আর বি, হ্যাঁ এ আর বি, এই দুইজন একই সময় যাত্রা শুরু করলো। এর বেগ হচ্ছে v1 আর এর বেগ হচ্ছে v2, হ্যাঁ, এবং এদের ত্বরণ হচ্ছে a1 এবং ত্বরণ হচ্ছে a2, এবং উভয় একই সময়ে গন্তব্যস্থান পৌঁছে, এটা হচ্ছে ডেস্টিনেশন। এটা যদি ডেস্টিনেশন হয় তাহলে প্রশ্ন হচ্ছে এরা রেসিং কতক্ষণ সময় করেছিল, হ্যাঁ, দ্যাট ইজ দ্য রিয়াল কোশ্চেন এখানে। তাহলে এটার শর্টকাট করা যায় যে টি, ওকে, টি ইজ ইকুয়াল টু 2 del v বাই del a, শেষ অ্যান্সার। ওকে, তাহলে 2 del v মানে একটা, ওকে 9, ওকে 9 আর 6 পার্থক্য হচ্ছে 3, আর এখানে 3 আর 2 পার্থক্য হচ্ছে 1, 3 দুগুণ 6 সেকেন্ড কম্পিটিশন করেছিল। আর রাইট অ্যান্সার ইজ সি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝেছো। সো নেক্সট কোশ্চেন আমরা জাম্প করি। হ্যাঁ, তাহলে নেক্সট কোশ্চেনে আমরা যদি জাম্প করি তাহলে এখানে বলা হয়েছে এত মিটার উচ্চতা, দ্যাট মিনস এইচ, মধ্যে দিয়ে একটা এত কেজি, দ্যাট মিনস এম ভরের একটা তুলতে বৈদ্যুতিক মোটর, এখানে এটা হচ্ছে টি মানে হচ্ছে 2 মিনিট। সামগ্রিক দক্ষতা ইফিসিয়েন্সি এটা হচ্ছে ইটা, হ্যাঁ এটা ইটা হলে কত বৈদ্যুতিক শক্তির প্রয়োজন? আমরা জানি পি ইজ ইকুয়াল টু কত আছে mgh/t, যেহেতু ইটা বলে দিয়েছে দ্যাট মিনস টি এর সাথে হবে ইটা। দেন এম এর মান কত? এম এর মান 400, আর এটা হচ্ছে জি এর মান হচ্ছে 10, ওকে 10 মাইনাস 10 ডাইরেক্ট 10 দেওয়া আছে, ইন্টু এইচ এর মান দেওয়া আছে 1200 টি এর মান দেওয়া আছে 2 মিনিট ইন্টু 60 সেকেন্ড, এবং ইটার মান দেওয়া আছে 80% মানে 80/100, ঠিক আছে 80/100, এটা করলে 50,000 হয় অ্যান্সার। রাইট অ্যান্সার ইজ ডি। আর 34 নম্বরে করা হয়েছে দুটা দৈর্ঘ্যের পরিমাণ দেওয়া হয়েছে। হ্যাঁ, তামার তারে দুটা দৈর্ঘ্যের অনুপাত দিয়ে দেওয়া হয়েছে, অবশেষে ব্যাসার্ধ রুট করে দিলেই হবে, তাহলে 1:√2 হবে। ওকে, কারণ এখানে d1/d2 ইজ ইকুয়াল টু রুট ওভার L1/L2 হয় এরকম, ঠিক আছে, ক্যালকুলেশন করলে এটা রোধের ফর্মুলা থেকে। নেক্সট এটা দিস ইজ আউট অফ আওয়ার সিলেবাস, হ্যাঁ আউট অফ সিলেবাস, এখানে আনুভূমিক হরিজন্টাল, এখানে আমরা জানি এইচ ইজ ইকুয়াল টু আই কস থিটা, হ্যাঁ আই কস থিটা বা আর কস থিটা এরকম বলা হয়, বা বি কস থিটা এরকম বলা হয়, আই বি অনেক সময়, হ্যাঁ 4 × 10⁻⁵, আর cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, এটা দ্বারা কাটলে হচ্ছে 2, তাহলে 2 × 10⁵, ওকে 2 × 10⁵, এটাকে এরকম করা যায় যে 20 × 10⁻⁶, ওকে 2 × 10⁻, তার মানে এটা হচ্ছে মাইক্রো, তার মানে 20 মাইক্রো টেসলা টি। ওকে, আওয়ার রাইট আওয়ার নেক্সট অ্যান্সার। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝতেছো কি না? তোমরা যদি আমাকে ইনশিওর করো দেন ইট উইল বি ভেরি কনভিনিয়েন্ট ফর মি টু শেয়ার ইউর অ্যান্সার। সবকিছু ঠিক রয়েছে কিনা? আচ্ছা, একটা সমবাহু প্রিজমের প্রতিসরাঙ্ক, হ্যাঁ সমবাহু মানে প্রতিটা কোণ সমান 60 ডিগ্রি, তাহলে হচ্ছে যদিও এটার একটা ফর্মুলা আছে মিউ ইজ ইকুয়াল টু sin a প্লাস del m/2 বাই sin a/2, বাট এভাবে করলে অনেক বড় সময় লাগে। হ্যাঁ, এভাবে করলে এটা আসলে অরিজিনাল ফর্মুলা, বাট দেয়ার ইজ সামথিং স্পেশাল ফর্মুলা রয়েছে তোমাদের জন্য, সেটা হচ্ছে তোমরা এভাবে করবা শর্টকাট, a ইজ ইকুয়াল টু মিউ স্কয়ার ইনটু del m। হ্যাঁ, এ মানে প্রিজম কোণ, এখানে একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু মানে প্রতিটা কোণ 60 ডিগ্রি, দ্যাট মিনস এটা হচ্ছে 60, আর মিউ মিনস প্রতিসরাঙ্কের মান বলা হচ্ছে √2, তাহলে √2 এর উপর স্কয়ার ইনটু del m, ওকে del m, তাহলে এটা কাটা গেল, ইয়েস our right answer is 30. Yes, right answer is A. Done. এভাবে করলে অনেক লং সময় লাগবে। নেক্সট আমরা অঙ্কটা দেখতে পারি, সেটা হচ্ছে এখানে বলা হয়েছে
যে সমবাহু কোন একটা প্রোটনের গতিশক্তি কাইনেটিক এনার্জি এত হলে ইয়ার ভরবেগ কত, তাহলে আমরা জানি ইকে সহজ সিস্টেম, ইকে ইজ ইকুয়াল টু কি বলতো p²/2m, কারেক্ট। তাহলে আমরা এখানে p² মান লিখতে পারি কত হচ্ছে 2m ইন্টু ইকে, এটা কি না, তাহলে 2m এখানে ইকে এর মান এখানে বলে দিছে, ওকে এখানে m0 দাও, তাহলে এটাও m0 দিলাম, এটাও m0, আর এটা হচ্ছে m0 ইন্টু c², দ্যাট মিনস 2m0 এর উপর স্কয়ার c এর উপর স্কয়ার, তাহলে p ইজ ইকুয়াল টু √2m0c, √2m0c, our right answer is D. ওকে নেক্সট, এটা তো তোমরা পারবা, এটা পারবা, অর্থাৎ c/5 এটা তোমরা পারবা, c/5 f মাইনাস 32/9, ওকে এখানে c এর মান x, এখানে বলছে সেন্টিগ্রেড স্কেলের পাঠের 3 গুণ, ওকে তার মানে f ইজ ইকুয়াল টু 3x, এখানে এই ক্যালকুলেশনে বসাতে x/5, হ্যাঁ এভাবে ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই, এটা ভেরি ইজি। আচ্ছা নেক্সট, কোনো এত কেজি ভরে কোনো কণা এত বল প্রযুক্ত হলে বস্তুটা প্রাপ্ত ত্বরণ কত, হ্যাঁ ত্বরণের কথা বলা হয়েছে। তাহলে এখানে এফ এর দেওয়া আছে, এখানে এফ এর মান বের করে নিলাম, এফ এর মান বের করে নিলে কত হয় 4, এটা 9, আর এটা কত হচ্ছে 36, তাহলে 40, এটা হচ্ছে 7, তাহলে এফ ইজ ইকুয়াল এম এ হয়ে গেল, এফ ইজ ইকুয়াল এম এর মান, এটার মান 7, এম এর মানও 7 ইন্টু এর মান 1, এর মান 1, রাইট অ্যান্সার ইজ ওকে সি। এখন পরে দেখো পরেরটা, এত কেজি এত মিটার উঁচু হতে অভিকর্ষ টানে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ভূমি হতে কত উচ্চতা গতিশক্তি বিভবশক্তির অর্ধেক। তাহলে এটার জন্য তোমাদের বারবার একটা ট্রিক্স শিখিয়েছি, কারেক্ট, ক্যান ইউ রিমেম্বার দ্য ট্রিক্স? এই ট্রিক্সটা হচ্ছে x ইজ ইকুয়াল টু h/n+1, h/n+1, h এর মান এখানে বলে দেওয়া হচ্ছে 300, ওকে 300, আর n এর মান বলা হয়েছে হাফ, অর্ধেক, হাফ প্লাস 1 মান 3/2, ওকে 3/2, এটা যেটা কেটে দিলাম 100, দ্যাট মিনস 200 আনসার, হ্যাঁ 200 আনসার। আচ্ছা পরেরটা হবে সূর্যের ব্যাসার্ধ যদি এত হয় ক্ষুদ্রতর নক্ষত্রকে বলা হবে বামন, ওকে বামন। আচ্ছা পরেরটাতে 42 নম্বর বলা হয়েছে, এটা তরঙ্গের সমীকরণে কৌণিক কম্পাঙ্ক কত, কৌণিক কম্পাঙ্ককে ওমেগা ইজ ইকুয়াল টু কত আছে 150/6, 25, 5, 5 হবে, রাইট অ্যান্সার বি। নেক্সট অ্যান্সার হচ্ছে এটা, যে একটা অডিও ক্যাসেটের প্লেয়ারের টেলিভিশনের তীব্রতা লেভেল যতক্ষণ এত হলে এই শব্দের তীব্রতা লেভেল কত। এটা তোমাদের তরঙ্গ নামে একটা চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারের এটা হচ্ছে একটা অঙ্ক। তাহলে তীব্রতা লেভেলকে বি ইজ ইকুয়াল টু 10 লগ, এখানে হচ্ছে 10 টু দি পাওয়ার, এটাকে ডেসিবেলকে বেল করে নেব, 9.3 প্লাস 10 টু দি পাওয়ার 8.5, এটা করলেই হবে 93.64, ওকে এটাতে করলে কত হয় 93.64 অ্যান্সার। 93.64। আচ্ছা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন V বনাম P লেখচিত্র হবে অধিবৃত্ত, এটা ডাইরেক্ট ফর্মুলা। আচ্ছা এখানে 45 নম্বর করা আছে 2, 3, 6, এটা কিসে যুক্ত, শ্রেণীভাবে। শ্রেণী মানে কি, এটা হচ্ছে CS ইজ ইকুয়াল টু 1/2, 1/3, 1/6, পুরোটার উপর ইনভার্স, করলে 1 হয়, 1, হ্যাঁ পুরোটা ইনভার্স করলে 1 হয়। এখন চার্জের মান কত দেওয়া আছে, আর এখানে ভোল্টের মান দেওয়া আছে V, এখানে কিউ চেয়েছে, আর এখানে আমরা C পেয়ে গেলাম, কারেক্ট। তাহলে আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু CV, তাহলে কিউ ইজ ইকুয়াল টু CV, তাহলে C এর মান 1 ইন্টু কত হচ্ছে 10, এখানে 1 বলতে 1 মাইক্রোফ্যারাডে, তার মানে আমরা এখানে পাই 1 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু 10, ওকে তাহলে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -5, ওকে এটা শূন্য কাটে 1 যোগ হলো 10 টু দি পাওয়ার -5, রাইট অ্যান্সার ইজ এ। আচ্ছা রাইট অ্যান্সার ইজ এ। এখন তোমাদের এরকম একটা 1/v যোগ 1/u ইজ ইকুয়াল 1/f, তোমাদের এরকম একটা ফর্মুলা আছে, হ্যাঁ 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল f। পরে লেন্সের ক্ষমতা, আসলে 1/f মানে এটা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে p,
ওকে, এটা হচ্ছে তোমাদের হচ্ছে ডাইরেক্ট পি, এটা হচ্ছে 2.50 হবে অ্যান্সার। হ্যাঁ, ওকে, এই হচ্ছে 2.50 হবে। নেক্সট আমরা 47 নম্বর আমরা খুবই পড়তে পারি, যেমন 7 আর 2 9, তাহলে 8 আছে, এটা এখানে 1 9, ঠিক আছে। এখানে 14 আর 4 কথা 18, 18 মধ্যে 17, তাহলে উপরে 1, তাহলে 1 1 এটা কি পড়ুন, ওকে 1 1 হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে প্রোটন। আচ্ছা, পরে বলা হয়েছে যে 48 কোন পিএন জাংশনে এত ভোল্টেজের কথা বলা হয়েছে, এটা ভি, পরিবর্তনের তড়িৎ প্রবাহের মান এটা হচ্ছে আই, তাহলে এটা গতীয় রোধ মানে কি ভি, গতীয় রোধ মানে কি আর, তাহলে আমরা জানি কি ভি ইকুয়াল কত আই আর, তাহলে আর ইকুয়াল কি ভি বাই আই, তাই না। এখানে ভি এর মান 0.1 মানে 1/10, আর আই এর মান 400, এখানে 440 মনে হয় না, 400 মিলি মানে 10⁻³ এই তিনটায় শূন্য মিলে এটা কেটে দাও, 1/4 মানে 0.25, ওকে 1/4 মানে 0.25, দেন এই 0.25 হবে অ্যান্সার। আচ্ছা, একটা পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতা হলে পড়ন্ত বস্তুর গতিবেগ কত হবে, এখানে 8 হবে, এটা ফিক্সড অ্যান্সার। এখন 2 ভোল্ট 50 নম্বর কোশ্চেন, 2 ভোল্ট এটা হচ্ছে ভি এর মান, এখন রোধের মান হচ্ছে আর, সংযুক্ত করা আছে, বিভব পার্থক্য, এত তড়িৎচালক শক্তির কথা বলছে, এত ভোল্ট তড়িৎচালক মানে এটা ই এর মান, আর বিভব পার্থক্য ভি, তাহলে আমরা জানি ভি ইকুয়াল আই আর, আমরা জানি কি ভি ইকুয়াল আই আর, তাহলে এখানে আই ইকুয়াল কত হচ্ছে ভি বাই আর, আর একটা জানি আমরা, সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু ই বাই আর প্লাস আর, তাই না, ই বাই আর প্লাস আই, তাহলে এই আই এর মানটা বসাই দেবো, তাহলে ভি বাই আর ইজ ইকুয়াল টু ই বাই আর প্লাস আর, এখানে ভি এর মান দেওয়া আছে 1.6, আর এটা মান 10, আর এটার মান দেওয়া আছে 2, আর এটা 10 প্লাস এটা আর এর মান, এই ছোট আর এর মান করলে 2.2 হয়, 2.5 হয়, ঠিক আছে 2.5, আমাদের অ্যান্সার হচ্ছে শেষ। ওকে, আমাদের এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে বি। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের পরীক্ষা যেমনই হোক রেজাল্ট হবে, এবং তোমাদের আরও যেন গুচ্ছ আছে, অন্যান্য এক্সামগুলো আছে, প্রিপারেশন নাও, যদি তোমার লক্ষ্য থাকে সেই রকম, অবশ্যই ফসল হবে বা তোমার সাফল্য হবে বাম্পার। সো এটাই, তোমাদেরকে আবারও থ্যাংক ইউ জানিয়ে আমাদের ফিজিক্স সেশনে যুক্ত হওয়ার জন্য সবাইকে স্পেশালি অনেক অনেক ধন্যবাদ। আর হতাশ হওয়ার কোনো কিছু নেই, কারণ তোমাদের এক্সাম হয়েছে, আরও হবে, হ্যাঁ তোমরা যেটা চাও সেটাই হবে, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে শিক্ষার্থীরা, আমরা শুরুতেও কথা বলেছিলাম, এখন আবার বলছি, কৃষি গুচ্ছর ইংরেজি প্রশ্ন বলো, সামনে গুচ্ছের ভর্তি পরীক্ষা আসবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানবিকের পরীক্ষা আসবে, অন্যান্য যে পরীক্ষায় আমরা যাই না কেন ইংরেজি বেসিক থেকে প্রশ্ন আসে, যারা বেসিক ভালো পারে তারা পরীক্ষায় ভালো করে, যারা বেসিক খারাপ থাকে তারা পরীক্ষায় অতটা ভালো করতে পারে না, তাই না। সো 10 মার্কের প্রশ্ন রয়েছে, আমি কোনোভাবেই দেরি করবো না, তোমরা ইংরেজি যারা উত্তর করেছে তারা কমেন্টে জানাও যে ইংরেজি প্রশ্ন কেমন লেগেছে, তোমাদের কি অবস্থা, ঠিক আছে। দেখো এইখানে একটা প্রশ্ন যেটা আসছে, আমি এখানে দেরি না করে জাস্ট আইডিয়া দিয়ে যে এই জিনিসগুলোকে কীভাবে আমরা সলভ করি। রাবি ভাই খেয়াল করে দেখো, দ্য সি অফ গুগল ইন্টারভিউড, এটা একটা ভার্ব, তাই না। সেভারাল ক্যান্ডিডেটস, এই ভার্বটা কোন সাবজেক্টের, এই সাবজেক্টের। সেভারাল ক্যান্ডিডেটস হ্যাড দ্য এক্সপেরিয়েন্স, হ্যাড আর একটা ভার্ব, অ্যান্ড কোয়ালিফিকেশনস দ্য পজিশন রিকোয়ার্ড, দ্য পজিশন সাবজেক্ট, এইটা আর একটা ভার্ব। ভার্ব পেলাম আমি 1 2 3টা, সাবজেক্ট পাইছি একটা 2টা, আর একটা সাবজেক্ট নাই, 3টা ভার্ব পেয়েছি, 3টা ভার্ব পেয়েছি। অপশনে আরও একটা করে ভার্ব রয়েছে, ভার্ব 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 ভার্ব, রাইট। মানে ভার্ব আমি পাইলাম 4টা, খেয়াল করলে দেখবো এই প্রত্যেকটা শি থট আছে, তার মানে
আমি ভার্ব পাইলাম 4টা, সাবজেক্ট পাইলাম 3টা, 3 সাবজেক্ট পাইলাম কয়টা? 3টা। তাহলে সাবজেক্ট যদি 3টা পাই, কম কি আছে? সাবজেক্ট কম আছে। সাবজেক্ট যদি কম থাকে প্রথমে সাবজেক্ট বসাবো। এই ধরনেরগুলোর ক্ষেত্রে কি করব আমরা? ভার্ব এবং সাবজেক্ট কাউন্ট করব। কাউন্ট করার পরে দেখব যে যেটা কম সেটা বসাবো। যেমন ভার্ব এবং সাবজেক্টের মধ্যে এখানে ভার্ব 4টা, সাবজেক্ট 3টা, তাহলে সাবজেক্ট একটা বসবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে উত্তর কি হবে? শি থট। কোথায় কোথায় শি আছে? শি থট হু, আর হু শি থট। এখন এখানে মিনিং অনুযায়ী বসবে হচ্ছে যাদেরকে সে চিন্তা করলো, হু শি থট। তাহলে এই বাক্যের ক্ষেত্রে উত্তর কোনটা হবে? হু শি থট। ফাইন্ড দ্য এন্ট্রি অফ দ্য ক্যাপিটালাইজড ওয়ার্ড সেজ। সেজ মানে হচ্ছে ভদ্র, অ্যাক্টিভ, সতর্ক, ট্যালেন্টেড, এই ধরনের একটা শব্দ। তার যদি তুমি বিপরীত শব্দ বের করতে চাও, বিপরীত শব্দ মানে যে অবহেলা করে, সতর্ক থাকে না, এই ধরনের কোনো কিছু আসবে। তো এটার ক্ষেত্রে উত্তর কি হবে? ইগনোরেন্ট। ওকে, আমরা পরবর্তীটা যাই। তোমরা এটা একটু কমেন্ট করে আমাকে জানাও যে এটার ক্ষেত্রে উত্তর কি হবে। হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট? নিচের কোন বাক্যটি ইনকারেক্ট? খুবই গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে অনেক মতবাদ আসবে। আমি আগেই বলে দিচ্ছি, এটা নিয়ে মতবাদ আসবে, অনেকে অনেক ধরনের কথা বলবে। আমরা একটু দেখতে চাই কারা কারেক্ট করতে পারে। হ্যাঁ, কমেন্ট একটুখানি গ্রহণ করব তোমাদের জন্য। টাইম 10 সেকেন্ড গুনে গুনে। রাইট, ঠিক আছে, 10 সেকেন্ড শেষ। আমি দেরি না করে উত্তরে বলে যাই। উত্তরে খেয়াল করলে দেখব 1/3 অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট। কেননা এখানে এই 1/3, হাফ, 2/3, 1/3 এসব কোনো কিছু যায় আসে না। যায় আসে কোথায়? এই নাউনটাই, এই নাউনটাই। হ্যাঁ, এই নাউনটাই, নাউনটাই। নাউন প্লুরাল, কাউন্টেবল, এই জন্য এখানে দিচ্ছে হচ্ছে ভার্ব আর। হাফ অফ দ্য ফ্রুটস, এটা কাউন্টেবল হইতে পারে, হইতে পারে, না হইতে পারে। ফ্রুট শব্দটি নিয়ে কিন্তু ডাউট থেকে যায়। এই জন্য অনেকেই বলতে পারে যে এই হাফ অফ দ্য ফ্রুট কেন দিলাম না আমি, তাই না? আনকাউন্টেবল চিন্তা করলে। আবার 2/3 অফ দ্য টাস্ক ইজ ফিনিশড, এটা একটা সিঙ্গুলার নাউন, যে একটা কাজের 2/3 শেষ হয়ে গেছে। কারেক্ট, কারেক্ট, কারেক্ট। বাকি থাকে এটা 1.5 লেমনস ইজ রিকোয়ার্ড। এটাতে আমরা আর রিকোয়ার্ডের জায়গায় ইজ রিকোয়ার্ড বলতে পারি। 1.5 লেমন ইজ রিকোয়ার্ড। ওকে, তার মানে এটার ক্ষেত্রে উত্তর কারেক্ট কোনটা হইতো? এটা হচ্ছে ইনকারেক্ট এবং আমাদেরকে বলছে ইনকারেক্ট অ্যান্সার খুঁজে বের করতে। তাহলে অ্যান্সার এটাই হবে, ইনকারেক্ট। আমরা জানি কোন কোন জিনিসের পরে ভার্বের সাথে আইএনজি বসে, সেটা এখানে দেওয়া আছে। উড ইউ মাইন্ড, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু। এই প্রশ্নগুলো সরাসরি বই থেকে আসা, হুবহু বই থেকে আসা। সো তোমরা যারা রাবির ভর্তি পরীক্ষা দিবে, হ্যাঁ গুচ্ছের ভর্তি পরীক্ষা দিবে, কিন্তু বই এখনও সংগ্রহ করো নাই, আই থিঙ্ক, বা আমি বলে দিচ্ছি তোমাদের এখনই সময় বই সংগ্রহ করার। বই সংগ্রহ করে ফেলো এবং এখন থেকেই ভর্তি পরীক্ষার প্রস্তুতি সুন্দর করে নিয়ে ফেলো, কোনোভাবে বাদ দিও না। এইটা একদম বইয়ে হুবহু এই বাক্যটাই আছে, সব বই আছে। জয়কলির বই তো অবশ্যই আছে, সব বই আছে, সব বই আছে, মানে অন্য যে কোনো বই আছে মানে জয়কলির বই আছে। কেননা জয়কলির বই সেরা। আর একটা কারণ আছে এটার পিছনে, কি কারণ? সেটা হচ্ছে যে অন্য বইয়ের অনেক আগে জয়কলি বই বের করছে এবং জয়কলির বই দেখে কপি করে বহু বই আসছে, এরকমও আছে। ওকে, আমরা পরবর্তী অংশে চলে যাই। পরেরটা যদি আমরা একটু খেয়াল করি, 95, হুইচ ওয়ান ইজ নট অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা ছোটবেলায় যখন পড়েছি তখন কি পড়েছি? ইফ আই ওয়ার এ বার্ড, তো এক্সক্লামেটরি। দ্যাট আই ওয়ার এ বার্ড, এক্সক্লামেটরি। এই যে এই বাক্যটার যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স পড়তাম তখন আমরা পড়ছি আই উইশ আই ওয়ার এ বার্ড। রাইট, 96 নম্বর প্রশ্ন। 96 নম্বর প্রশ্নের মধ্যে দেখো বিফোর আছে এই অংশে। হ্যাঁ, বহু গ্রামার বিদ্বান বহুবার বলেছেন যে স্কার্সলির সাথেও বিফোর বসে, হার্ডলির সাথেও বিফোর বসে। তাহলে এখন ভুলটা ধরবো কোথায়? স্কার্সলি হ্যাড আই রিচ দ্য এক্সাম হল, হার্ডলি হ্যাজ আই রিচ দ্য এক্সাম হল। দুইটাই তো হয়, সবচেয়ে বেশি ব্যবহার দুইটার মধ্যেই পাওয়া গেছে। বাট অপশনের মধ্যে ফর্মাল ইনফর্মাল মধ্যে কিছু কি আছে? ফর্মাল ইনফর্মাল বললেও কোনো পার্থক্য এখানে নির্ণয় করা সম্ভব হয় না। ঠিক আছে, হ্যাঁ, কোনো পার্থক্য এখানে নির্ণয় করা সম্ভব হয় না। তাহলে আমি এখন এটা ক্ষেত্রে উত্তর বলবো কোনটা, যে হার্ডলি দিব নাকি স্কার্সলি দিব বলেন দেখি। তবে হ্যাঁ, দুইটার ক্ষেত্রেই যাই, বেশি ব্যবহার আমরা হার্ডলির সাথে দেখি, বেশি ব্যবহার আমরা হার্ডলির সাথে দেখি। এটার মধ্যে উত্তর কৃষি বিশ্ববিদ্যালয় কোনটা দিবেন বা কৃষি ওই যে প্রশ্নকর্তারা কোনটা দিবেন সেটার উপর নির্ভর করতে হবে। তবে আমরা বেশি ব্যবহার দেখি এটার ক্ষেত্রে। হ্যাঁ, এটার ক্ষেত্রে যে ভুল ব্যাপারটা এরকম নয়। ঠিক আছে,
সো আমরা এটার ক্ষেত্রে একটু ডাউটে রেখে দিলাম। ঠিক আছে, আমরা পরেরটায় যাই। পরেরটায় খেয়াল করে দেখি, এই যে একদিন আগে যখন আমি ভয়েসের ক্লাস নিচ্ছিলাম 3 দিন আগে জয়কলির পেজে, তখন আমি বলে দিয়েছিলাম যে রিফ্লেক্সিভ প্রোনাউনযুক্ত একটা ভয়েস চেঞ্জ আসে, সেটাই হলো রিফ্লেক্সিভ প্রোনাউনযুক্ত একটা চলে আসছে। আইডেন্টিফাই দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, এখানে দেখতেছি হি ইজ কারেক্টেড। কেন ইজ কারেক্টেড? কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট, হি ইজ কারেক্টেড বাই হিমসেলফ। এই বাক্যের ক্ষেত্রে উত্তর হবে হি ইজ কারেক্টেড বাই হিমসেলফ, রাইট? কারো কোনো ডাউট? আশা করছি নাই। পরেরটা বলো দেখি, পরেরটার উত্তর কি হবে? ওকে, তারপরেরটা আই হ্যাড 2 eggs ফর ব্রেকফাস্ট অ্যান্ড ড্যাশ অফ দেম ওয়াজ ফ্রেশ। আই হ্যাড 2 eggs ফর ব্রেকফাস্ট অ্যান্ড ড্যাশ অফ দেম ওয়াজ ফ্রেশ। এই বাক্যের মধ্যে খেয়াল করে দেখবো আমার 2টি ডিম ছিল। এর মধ্যে তুমি যদি দাও ওয়াজ আছে, ওয়াজ তো সিঙ্গুলার, সিঙ্গুলার হলে আইদারও বসবে নাইদারও বসবে। আইদার অফ দেম ওয়াজ ফ্রেশ মানে কি 2টার মধ্যে যে কোনো একটা ফ্রেশ। তুমি তোমার বন্ধুকে বললা 2টার মধ্যে যে কোনো একটা ফ্রেশ আছে, তুই ভেজে ফেল। কোনটা ভাজবে সে কীভাবে বুঝবে যে কোন ডিমটা ফ্রেশ কোনটা নট ফ্রেশ? তাহলে এখন আইদার হবে না নাইদার হবে। নট অন কেন হবে না? কারণ নট অন ডিমের ক্ষেত্রে হয় না, ওয়ান বসে ব্যক্তির ক্ষেত্রে। ওয়ান বসে কার ক্ষেত্রে? ব্যক্তির ক্ষেত্রে। তাহলে এখানে তো ব্যক্তি বোঝায় নাই, তাহলে ব্যক্তি না বোঝাতে নট অন বসবে না। আছে কি তাহলে? আছে, তাহলে হচ্ছে বোথ। বোথ তো প্লুরাল, এটা হবে না, বাকি থাকে এই 2টা। এখন আইদার বললে 2টার মধ্যে যে কোনো একটা আছে, কোনটা আছে জানি না। নাইদার বললে কোনোটাই ফ্রেশ না। ভার্বের স্ট্রাকচার 2টার ক্ষেত্রে যদি কারেক্ট নেয়, মিনিং কোনটার ক্ষেত্রে নিচ্ছে? যে 2টার মধ্যে যে কোনো একটা ফ্রেশ আছে, তুই যদি ভাজ কোনটা, পচাটা ভাজলে পচাটা ভাজ, এরকম তো করা যাবে না। ক্লিয়ার ইনস্ট্রাকশন দিতে হবে যে 2টার মধ্যে কোনোটাই ফ্রেশ নাই। তাহলে নাইদার অফ দেম ওয়াজ ফ্রেশ। যারা বি উত্তর করেছেন তারা কারেক্ট করেছেন। 98-এর বি উত্তর করেছেন কারা কারা? এটা হাত তুলেন দেখি। গুড, ওকে গুড। 98 নাইদার হবে, নাইদার হবে। তারপরেরটা আমরা আসি, সেটার ক্ষেত্রে কি পাবো? 99 দ্য টিচার সেইড ইউ মাস্ট ওবে দ্য রুলস। পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট মাস্টের পরিবর্তে অটোমেটিক্যালি বসবে কি? হ্যাড টু। তারপর দ্য টিচার সেইড ইউ মাস্ট ওবে দ্য রুলস, which one is the correct indirect speech of the sentence? The teacher said that. The teacher said that. এই ইউটা কাকে বলছে? আমাকে বলছে। ইউ এর পরিবর্তে কি বসবে? আই এর পরিবর্তে পরে কি বসলো? ইউ এর পরে কি বসলো? মাস্টের পরিবর্তে হ্যাড টু। কোথায় আছে সেটা? The teacher said that I had to obey the rules. The teacher said that I had to obey the rules. এটাও বই থেকে হুবহু আসা। সো যারা এখনও যে কোনো ভর্তি পরীক্ষার জন্য জয়কলির বইগুলো সংগ্রহ করো নাই, হ্যাঁ, তোমরা যদি কোনো বড় ভাই বিসিএসকের পরীক্ষা দিয়ে থাকেন, তার থেকে শুনলে দেখবে যে আগেই প্রশ্ন ব্যাংক সলভ করতে হয়, আইডিয়া বুঝে নিতে হয়, তারপরে উত্তর করতে হয়। সো তুমিও ভর্তি পরীক্ষায় গিয়ে তুমি যদি চিন্তা করো যে না প্রশ্ন ব্যাংক সলভ না করে পরীক্ষায় টিকে যাবা, তাহলে ভুল করবা। সো জয়কলির প্রশ্ন ব্যাংক যেগুলো আছে সবগুলো সংগ্রহ করবা এবং আমাদেরকে জানাবে। তুমি যত নষ্টের গোড়া, অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন। তুমি যত নষ্টের গোড়া, এটার অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন কী হবে? ইট ইজ ইউ। ইট ইজ ইউ হু। তারপরে কি বসবে? এই হুয়ের পরে যে ভার্ব বসবে সেটা ইউ অনুযায়ী বসবে। কেন? কারণ এটা রিলেটিভ প্রোনাউন, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, তাহলে ইউ অনুযায়ী বসবে হু আর। ইট ইজ ইউ হু আর অ্যাট দ্য রুট অফ অল মিসচিফস, নট পটেটো চিপস, মিসচিফস। অ্যান্সার তাহলে কোনটা? ইট ইজ ইউ হু আর অ্যাট দ্য রুট অফ অল মিসচিফস। হ্যাঁ, আমাদের জয়কলির বিখ্যাত বড় ভাইগণ অ্যান্সার করেছেন সুন্দর করে তোমাদের জন্য। আশা করি তোমাদের এই আজকের সবগুলো অ্যান্সারই হয়ে গিয়েছে, বা তোমাদের পছন্দ মতো যেটা অ্যান্সার হওয়া উচিত সেটাই হয়েছে। জয়কলির উত্তর অধিকাংশ ক্ষেত্রেই কারেক্ট হয়। হ্যাঁ, সো জয়কলির বই থেকে যে কমন পড়েছে তার প্রমাণও তোমরা একটু পরেই পেয়ে যাবে। ইংরেজির অংশে আমি নিশ্চিন্তে বলতে পারি যে অনেকগুলো বই থেকে হুবহু কমন আসছে, হুবহু। উড ইউ মাইন্ড ওপেনিং কিংবা তুমি যত নষ্টের গোড়া, এগুলো বই থেকে তো কমন পড়েছি। কৃষির বিচিত্রার যে বই, ওই বই থেকে কমন পড়েছে। এমনকি জয়কলির ইংরেজি বিচিত্রা বই থেকেও কমন পড়েছে। তো তোমরা এখনও যারা রাবি, গুচ্ছ, জাতীয় বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় সহ ইত্যাদি নানা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া বাকি রয়েছে,
এখনও যারা বই সংগ্রহ করেনি বই সংগ্রহ করো, এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কিন্তু একটা গ্রুপই রয়েছে আমাদের, বিনামূল্যে তোমরা সেখানে কোর্স করতে পারবে। এছাড়াও তোমরা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা, আবার যারা একবার সুযোগ গ্রহণ করবে যে শেষ পর্যন্ত লড়াই করার, সেই লড়াইয়ের জন্য যারা আছো খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের একাডেমিক প্রি অ্যাডমিশন কোর্স চালু হবে। তোমরা প্রি অ্যাডমিশন কোর্সে জয়েন করতে পারবে, রিস্টার্ট 2.0 ব্যাচে তোমরা জয়েন করতে পারবে, যেখানে তোমরা সেকেন্ড টাইমার ক্লাস করতে পারবে। সো সবাই নিজের লক্ষ্যকে স্থির রেখে পুনরায় শুরু করো। আমরা যারা এখনও কোথাও চান্স পাইনি পুনরায় শুরু করি, আমরা আছি তোমাদেরকে গাইডলাইন দিয়ে পাশে থাকার জন্য। সর্বোচ্চ চেষ্টা আমরা করব তোমাদেরকে একটি পরিচয় এনে দেওয়ার। সো তোমাদের এই আশায় রেখেই আমি আজকে বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ক্লাসটিও শেষ করে দিই। দেখা হবে কোনো না কোনো ভিডিওতে, কোনো না কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।